শুভ সন্ধ্যা সকলকে। প্রস্তুতি একাডেমির পক্ষ থেকে আমি কৃষ্ণেন্দু সকলকে প্রস্তুতি একাডেমি আয়োজিত ডেমো ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার আওয়াজ শোনা যাচ্ছে। কেউ একজন রেসপন্স করো প্লিজ। আওয়াজ আসছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা সকলেই জানি আগামী ডিসেম্বর মাসে ইউজিসি নেট রয়েছে। তো সেই উদ্দেশ্যেই আমরা কয়েকটি ডেমো ক্লাসের আয়োজন করেছি প্রস্তুতি একাডেমির পক্ষ থেকে। আজকে জিওগ্রাফি সাবজেক্টের দিয়ে থাকেন। তো অভিজ্ঞ তিনি ইতিমধ্যেই এবং কোচিং দেন, সেই সঙ্গে জিওগ্রাফি সাবজেক্টেরও কোচিং দেন। তো আশা করি সকলে ডেমো ক্লাসটা থেকে করতেই পারবো। তো সেটা করবো ক্লাস শুরু করার জন্য যে ক্লাসটা উপভোগ করো এবং কি বলতে চাইছি ওটা অবশ্যই জানি কেমন লাগলো। কৃষ্ণেন্দু, আমার সাউন্ড শোনা যাচ্ছে? কৃষ্ণেন্দু, আমার সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, আমি স্টার্ট করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, আমি স্টার্ট করতে পারি তো? ওকে, থ্যাংক ইউ। আমার স্ক্রিনটা আশা করি ভিজিবল। কৃষ্ণেন্দু, তুমি একটু জানাতে পারো আমার স্ক্রিনটা ভিজিবল কিনা? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে শুভ সন্ধ্যা। প্লিজ এখানে যদি কেউ इंग्लिश पर्सन থাকো, इफ़ एनीवन फ्रॉम इंग्लिश पर्सन लेट मी नो, इफ़ एनीवन फ्रॉम हिंदी पर्सन प्लीज़ लेट मी नो। कोई हिंदी पर्सन में यहाँ पे है तो मुझे थोड़ा बता देना चाहिए, क्योंकि हिंदी में मैं थोड़ा बात कर लूँगा। अगर कोई हिंदी में नहीं है तो ठीक है। যদি কেউ হিন্দি বা ইংলিশ ভার্সনে না থাকো তাহলে অসুবিধা নেই, আমি বাংলাতেই আজকে আমি পুরো ডিসকাশনটা করবো। আমরা আজ আমাদের ডেমো ক্লাস রয়েছে, ডেমনস্ট্রেশন জাস্ট। তা সেখানে সবার কাছে ইনফরমেশনটা গেছে নিশ্চয়ই যে আমাদের ভূগোল সাবজেক্টটা আমরা তো শুরু করেছি। তা সেখানে ভূগোল সাবজেক্ট এবার থেকে আমরা প্রস্তুতি একাডেমির পক্ষ থেকে ভূগোলটাকে আমরা নেটের জন্য আরও ভালোভাবে এবং বেশ কিছু আপডেটেড পদ্ধতিতে আমরা পড়াশোনাটা শুরু করব। তো সেখানে বেশ কিছু ইনফরমেশন আমরা অলরেডি শেয়ার করেছি। যেমন হচ্ছে যে আমাদের এখানে 3টে করে ক্লাস, অনলাইন ক্লাস হবে এবং সেখানে তার সঙ্গে অফলাইনে মিট করা, এই যাবতীয় ইনফরমেশনগুলো অলরেডি আমরা শেয়ার করেছিলাম। তা সেই শেয়ার করা ইনফরমেশনের পর থেকে আমি শুরু করছি যে আমরা 1 জুলাই থেকে ক্লাস শুরু করার একটা চেষ্টা করা হচ্ছে প্রস্তুতি একাডেমির পক্ষ থেকে। তোমরা সবাই আশা করি জানো যে প্রস্তুতি একাডেমি এটি যাদবপুর, কলকাতার যাদবপুর, ওয়েস্টবেঙ্গলের কলকাতা, সেখানকার যে যাদবপুর জায়গাটি, যাদবপুর জায়গা থেকেই এই কাজটিকে করানো হয় এবং সেখানেই ক্লাসটা পুরোপুরি আমরা অ্যারেঞ্জ করি। তা অফলাইনের জন্য সেখানেই আমাদের আসতে হবে এবং অনলাইন ক্লাস তো রয়েছেই। তা এখানে আরও যেরকম সুযোগ সুবিধা যাবতীয় কীভাবে পড়ানো হয় সেগুলো নিয়ে পরপর ডিসকাস করব। তা আজকে আমাদের যে ডেমো ক্লাসের টপিকটা যেটা আমাদের ঠিক করা হয়েছে যে জিওমরফোলজি। তোমরা এখানে অনেকেই হয়তো জিওমরফোলজি ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বিলং করো,
জিওমরফোলজি তোমরা পড়েছো গ্র্যাজুয়েশন টাইমে, এবং একই সঙ্গে মাস্টার ডিগ্রি টাইমেও তোমরা হয়তো অনেকে আমাদের জিওমরফোলজি পড়েছো। কিন্তু এই নেট পরীক্ষার জন্য কিভাবে পড়া উচিত বা কীভাবে পড়া উচিত নয়, আমরা কীভাবে টাইমটাকে ম্যানেজমেন্ট করব, সবটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। যে কীভাবে আমাদের জিওমরফোলজি দিয়ে শুরু, এটা আমার কাছে এবং জিওগ্রাফি স্টুডেন্টদের কাছে ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক বলে এটা পরিগণিত হয়। যে জিওমরফোলজি থেকে কোশ্চেন্স, সেগুলোকে কীভাবে সলভ করা যাবে, সেগুলো নিয়ে অনেকে অনেক কোশ্চেন্স কোয়ারি আমাদের কাছে স্টুডেন্টরা করে থাকে, তা সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি মাঝে মাঝে একটু ইন্টারাপ্ট হচ্ছি, কারণ আমাদের অনেকেই জয়েন করছে, তা এটা যেহেতু আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস, আশা করি সেটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আমরা একটু টপিকের মধ্যে যাই যে নেট পরীক্ষাটায় কি হয়, এবং নেট পরীক্ষায় আমাদের জিওমরফোলজি বা আমাদের জিওগ্রাফি, মেনলি জিওগ্রাফির মধ্যে জিওমরফোলজির যেটা পার্ট, জিওগ্রাফিতে কীভাবে নেটটা হয় এবং সেখানে নেট পরীক্ষার্থীরা কীভাবে পড়াশোনা করবে সেই নিয়ে একটু আলোচনাটা আমাদের প্রথম দরকার। এটা হচ্ছে আমাদের সিলেবাস, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, আমাদের ইউজিসি যে নেট হয় এখন, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে একটা এজেন্সি, তারা নেট পরীক্ষাটি তারা পরিচালনা করেন, তারাই কোশ্চেন প্রিপেয়ার করেন, তারাই তোমাদের মার্কিং করেন, এবং তারাই আমাদের সার্টিফিকেটটা প্রোভাইড করেন যে কে কে নেট কোয়ালিফাই করলো। তাই নেটে সবাই আশা করি জানো যে নেটের দুটো জিনিস হয়, এক হচ্ছে জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এবং আর অন্যদিকে হচ্ছে আমাদের কাছে যে একটা লেকচারারশিপ, মানে নর্মাল যাদের মার্কসটা একটু কম হয় তারা লেকচারারশিপের জন্য তারা অ্যাপ্লিকেবল হও। লেকচারারশিপ বলতে হচ্ছে যে তারা বিভিন্ন যে আমাদের কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ানোর যে সুযোগ সুবিধা, সেই টিচার সেখানে হতে পারো লেকচারারশিপ অ্যাভেল করে, এবং সেখান থেকেও রিসার্চ করা যায়। অবশ্যই এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে জিওগ্রাফিতে আমি যদি জেআরএফ না পাই আমি কি রিসার্চ করতে পারবো না? অবশ্যই পারবে। সেখানে লেকচারারশিপ নিয়েও তুমি রিসার্চ করতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, যেহেতু আমরা হয়তো এখানে সবাই ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেই বিলং করি, তাই এখানে জানিয়ে রাখা ভালো যে ওয়েস্ট বেঙ্গল স্টেটে অনেকগুলি ফান্ড আছে, যে ফান্ডগুলি থেকে বেশ কিছু টাকা পয়সা সেখান থেকে পাওয়া যায়, এবং সেখানে রিসার্চের কাজে কিন্তু যে কোনো কেউ রিসার্চ করতে পারে তার যদি লেকচারারশিপ থাকে। এবার কথা হচ্ছে যে এই লেকচারারশিপ এবং জেআরএফ এই দুটি বিষয় কত মার্কস আমাদের পেতে হয়। অন অ্যান এভারেজ আমি লাস্ট 3 বছর হলো আমাদের এই জিওগ্রাফির যে বর্তমান যে সিলেবাস, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সিলেবাসটি গত 3 বছর ধরে মোটামুটি রানিং চলছে। 3 বছর বা তার থেকে সামান্য একটু বেশি। এর আগে একটি অন্য সিলেবাস ছিল। তা এই সিলেবাস অনুযায়ী এবং আমাদের লাস্ট 3 বছর বা 4 বছরের আমরা যে মোটামুটি একটা ট্রেন্ড দেখেছি, সেই ট্রেন্ড থেকে আমরা বুঝতে পারি যে মোটামুটি 60% নাম্বার যদি কেউ ক্যারি করতে পারে, 60% বা তার বেশি নাম্বার, তাহলে জেআরএফ মোটামুটি হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে জেআরএফ 60% পেলেই কি জেআরএফ হবে এরকম কোনো নিয়ম নেই। সেই নিয়ম তোমরা আমাদের ইউজিসির ওয়েবসাইটে সেখানে পেয়ে যাবে, যে কীভাবে নাম্বার পেলে তাদেরকে কতজন জেআরএফ পাবে, কত পার্সেন্ট নাম্বার পাওয়া উচিত, তো এরকম কিছু সুন্দর হিসাব দেওয়া আছে, সেখানে খুব ক্লিয়ারলি দেওয়া আছে। তা সেগুলো আমরা পরেও ডিসকাস করতে পারি। তা আমাদের বিষয় হচ্ছে এখন জেআরএফ পেতে গেলে বা আমাদের মিনিমাম 60% বা তার বেশি নাম্বার পেতে গেলে আমরা কীভাবে পড়াশোনা করবো সেটা আমাদের জেনে নেওয়া দরকার। তা তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে আমাদের স্ক্রিনে আমি শেয়ার করেছি, এখানে স্ক্রিনে আমাদের কাছে 10টি মেজর ইউনিট আছে আমাদের নেটের জন্য। এটা তোমরা সবাই যারা নেটের জন্য নেট পরীক্ষা দিতে চাইছো তারা সবাই জানো, যে তারা সিলেবাস দেখেছো, সিলেবাস ফ্রিলি অ্যাভেলেবেল, এটা কোথাও থেকে কিনতে হয় না, এটা আমাদের ইউজিসির ওয়েবসাইটে গেলেই সেখানে ফ্রিতে পাওয়া যায়। তো সেখানে আমরা জানি 10টা টপিক আমাদের রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে জিওমরফোলজি, সেকেন্ড আমাদের ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড রিজনাল ডেভেলপমেন্ট, কালচারাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফিক থট, জিওগ্রাফিক্যাল টেকনিক্স, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই মোটামুটি 10টা, এবং এই 10টা টপিক আমাদের ইন্ডিয়াতে যতগুলি ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটি সিলেবাসে কিন্তু এই 10টি টপিককে কম বেশি 10টি টপিককেই কিন্তু ফলো করা হয়, কোনো টপিককে বাদ দেওয়া হয় না। ইভেন নতুন যে আমাদের এনইপি সিস্টেম, এখন আমার নাম শুনেছে হয়তো, নিউ এডুকেশন পলিসি এসছে, সেখানেও কিন্তু সিলেবাস যেভাবে বানানো হচ্ছে বা সিলেবাসের কথা যেভাবে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বলেছে, সেখানে কিন্তু এই 10টি টপিককে কিন্তু কম বেশি সব জায়গাতেই ফলো করা হচ্ছে। তা এই হচ্ছে আমাদের সিলেবাস, এটা আমাদের শর্ট সিলেবাস। এবার হচ্ছে যে আমাদের ডিটেল সিলেবাসটা কী। ডিটেল সিলেবাসটা আমাদের খুব দরকার জেনে নেওয়া, যে ডিটেল সিলেবাসে কী আছে। এটা আমাদের একটা বড় ইস্যু, যে ডিটেল সিলেবাসে আমরা কী পড়বো, কীভাবে পড়বো। তা তোমরা সবাই সিলেবাস দেখেছো। তা আমি আজকে জিওমরফোলজির ছোটো পার্টটা, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, কারণ পুরো সিলেবাসটা নিয়ে একদিনে আলোচনা করাটা এটা টু মাচ ডিফিকাল্ট, একদিনে একটা কম সময়ের মধ্যে আলোচনা করাটা। তা নেক্সট আমরা আসি যে এই জিওগ্রাফিতে নেট পেতে গেলে তোমাদের মোটামুটি বিভিন্ন টপিক থেকে
কত কত নাম্বারের কোশ্চেন্স আসে এবং সেগুলো কী ধরনের কোশ্চেন আসে এটা আমাদের জানাটা খুব দরকার। আমাদের জিওগ্রাফিতে যে 10টি ইউনিট রয়েছে সেখানে আমরা লাস্ট মোটামুটি 4 বছরের কোশ্চেন আমরা ফলো করে দেখেছি যে ট্রেন্ড যেটা রয়েছে নিউ সিলেবাসে, সেই ট্রেন্ড হচ্ছে এরকম যে আমাদের জিওমরফোলজি থেকে অন অ্যান এভারেজ কমপক্ষে 8টি এবং সর্বোচ্চ 10টি প্রশ্ন সেখান থেকে আসে। ক্লাইমেটোলজিতেও একই রকম 9টি মিনিমাম, ম্যাক্সিমাম 10টি কোশ্চেন। ওশনোগ্রাফিতে মিনিমাম 4টি কোশ্চেন একটি বছরে এসেছিল, একটি নির্দিষ্ট শিফটে 4টি কোশ্চেন মিনিমাম, ম্যাক্সিমাম 10টি কোশ্চেন। জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট সেখানে মিনিমাম 10টি, কখনো কখনো দেখা গেছে 10-এর অধিক কোশ্চেনও কিন্তু সেখান থেকে এসেছে। তাহলে একটা জায়গায় যদি 10-এর অধিক কোশ্চেন আসে, অন্য জায়গায় অবশ্যই কোশ্চেনের সংখ্যা কমবে, কারণ আমরা জানি 10টা পার্ট রয়েছে এবং আমাদের টোটাল নেটের যে পরীক্ষা হয় জিওগ্রাফিতে সেখানে 100 নম্বরের 100টি প্রশ্ন থাকে, 1 নম্বর করে টোটাল 100 মার্ক ক্যারি করে। তাহলে 10টি ভাগ যদি থাকে আমাদের নির্দিষ্ট, তাহলে প্রতিটি ভাগ থেকে 10 নম্বর করে আমাদের কোশ্চেন আসা উচিত। কিন্তু এটা অনেক সময় দেখা গেছে যে 10টি করে কোশ্চেন সব জায়গা থেকে আসে না, কখনো 10টির কম এসে থাকে কোনো পার্ট থেকে, অন্য কোনো পার্টে 10টির বেশি এসে থাকে। তা এটা আমাদের মোটামুটি ট্রেন্ড যে এরপরে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, সেখানে মিনিমাম 10টি, ম্যাক্সিমাম 14টি কোশ্চেন কখনো এসছে। আবার জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, রিজনাল ডেভেলপমেন্ট, এখানে মিনিমাম 8টি, ম্যাক্সিমাম 10টি। কালচারাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, এখানে মিনিমাম 7টি, ম্যাক্সিমাম 10টি। জিওগ্রাফিক্যাল থট বা জিওগ্রাফিক থট যেটা, সেখানে মিনিমাম 9টি, ম্যাক্সিমাম 10টি। জিওগ্রাফিক্যাল টেকনিক্স বলতে মেনলি প্র্যাকটিক্যাল পার্ট, এটা সবাইকে বলে রাখা আমার দরকার যে টেকনিক্স বলতে হচ্ছে পুরোটাই প্র্যাকটিক্যাল পার্ট। সেখানে তোমাদের স্ট্যাটিস্টিক্স থাকছে, সেখানে আমাদের যে রিমোট সেন্সিং জিআইএস এই প্ল্যাটফর্মটির যা কোশ্চেন থাকে সেখানে থাকে, এবং যাবতীয় যত রকম আমরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করি, ইনস্ট্রুমেন্ট বেসড বা হচ্ছে আমরা ক্যালকুলেশন, নিউমেরিক্যাল ক্যালকুলেশন করি, স্ট্যাটিস্টিক্স করি, সেই সমস্ত ধরনের জিনিসগুলো কিন্তু এই টেকনিক্সের মধ্যে থাকে। সেখানে আমাদের মিনিমাম কোশ্চেন এসছে 11টি এবং ম্যাক্সিমাম দুটি নির্দিষ্ট শিফটে আমাদের কাছে কোশ্চেন এসেছিলো প্রায় 18টি কোশ্চেন এসেছিল। তাই এটা খুব ইন্টারেস্টিং যে কখনো কখনো জিওগ্রাফিক্যাল টেকনিক থেকে বেশিও কোশ্চেন আসে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখান থেকে মিনিমাম 5টি এবং ম্যাক্সিমাম 10টি কোশ্চেন এসেছে। আমাদের বিগত 4 বছরে যে ট্রেন্ড, সেই ট্রেন্ড তোমাদের সামনে তুলে ধরেছি। এবার কথা হচ্ছে যে এই জায়গাগুলিতে আমরা জানি যে আমাদের যখন পরীক্ষায় কোশ্চেন আসে সেখানে আমাদের মোটামুটি 6 ধরনের কোশ্চেন আসে, যেটা আমাদের জেনে রাখা দরকার। প্রথম আমাদের অ্যাক্টিভ টাইপ কি, প্রথম ধরনের কোশ্চেন হচ্ছে কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসে, যেটা কনসেপ্ট বেসড, যেটা তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছো, মাস্টার ডিগ্রিতে পড়েছো, জাস্ট কনসেপ্ট থেকে কিছু কোশ্চেনকে দেওয়া হয়, কিন্তু তার সংখ্যা হচ্ছে বেশ কম, কিন্তু আসে অন্তত প্রতি পার্ট থেকে 1টি বা 2টি এরকম, কিন্তু প্রতি বছরে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট একটি টাইপ হচ্ছে ইনফরমেশন, যেটা যে ইনফরমেশনগুলো তোমরা গ্যাদার করছো, মনে রাখছো, মুখস্থ করছো, সেই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে বেশ কিছু কোশ্চেন আসে, যার সংখ্যা সব থেকে বেশি, যেটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন আসে। 3 নম্বর একটি কোশ্চেন আসে আমাদের কাছে জিওগ্রাফিতে, অ্যাসারশন রিজন। 2টি সেন্টেন্স দেওয়া থাকে, 2টি বা 2-এর বেশি সেন্টেন্স, কিছু অ্যাসারশন দেওয়া থাকে, কিছু রিজন দেওয়া থাকে, কারণ এবং ফলাফল দুটি কোথায় কোথায় ম্যাচ করছে, কখনো দুটিই ঠিক বলছে কিনা, কারণ এবং ফলাফল সঠিক কিনা। কখনো অপশনে দেওয়া থাকে যে কারণটি ভুল, ফলাফলটি ঠিক বলা আছে, কখনো ফলাফলটি ভুল, কারণটি ভুল বলা আছে, কখনো দেওয়া থাকে কারণ এবং ফলাফল দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটি দুদিকে যাচ্ছে, দুটিই ভুল, এরকম আমাদের কাছে কোশ্চেন একটি থাকে। 4 নম্বর একটি কোশ্চেন, যেটা নতুনভাবে আমাদের জিওগ্রাফির এই নতুন সিলেবাস আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে কারেক্ট ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে একটি স্টেটমেন্ট যখন কোশ্চেন একটি দেওয়া থাকে, সেই কোশ্চেনের মধ্যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে এবং বলা হয় যে এই স্টেটমেন্টটি কার সঙ্গে সম্পর্কিত। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল নিচ্ছি তোমাদের কাছে, যে বললাম যে বৃষ্টিপাত কোন টপিকের সঙ্গে সম্পর্কিত, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট। তা এখানে নির্দিষ্ট একটি অ্যান্সার ঠিক হতে পারে, আবার কখনো দেখা যায় যে এই অ্যান্সারের ক্ষেত্রে ABCD 4টে অপশন না হয়ে মাল্টিপল অপশন দেওয়া থাকে, সেখানে AB দুটোই ঠিক, বা ABC 3টেই ঠিক, বা ABCD 4টেই ঠিক, এরকম অপশনও এসছে, যেটা এই আমাদের নতুন সিলেবাসে কিন্তু মোটামুটি অনওয়ার্ডস 2018 লাস্ট যে নেট হয়েছিল সেই নেট থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। এরপরে আমাদের কাছে একটি কোশ্চেনের টাইপ থাকে কলাম ম্যাচ। মানে তোমরা জানো 2টি কলাম থাকে, কলাম A, কলাম B, মানে ডান দিকের সঙ্গে বাঁ দিকের সারণী, সেদিকে ডান দিকের সারণীতে 4টি বা 5টি জিনিস, বাঁ দিকের সারণীতে 4টি বা 5টি জিনিস দেওয়া আছে, তাদের মধ্যে কোনটা কার সঙ্গে ম্যাচ করছে, এরকম কিছু কোশ্চেন কলাম ম্যাচ থাকে।
এবং ফাইনালি একটা আমাদের জিনিস থাকে জিওগ্রাফিতে, সেটা হচ্ছে প্যাসেজ অর নিউমেরিক্যাল অ্যানালিসিস। প্যাসেজ বলতে কি, একটি ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া থাকে, সেই প্যারাগ্রাফটি জিওগ্রাফি রিলেটেড এবং সেই যে ওই প্যারাগ্রাফটি থেকে কমপক্ষে 5টি কোশ্চেন উত্তর করতে হয়, যার উত্তরগুলো প্যারাগ্রাফের মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। সেখানে কখনো কখনো ডিরেক্ট কোশ্চেন আসে, কখনো কখনো ইনডিরেক্ট কোশ্চেনও আমাদের কাছে এসে থাকে। আরেকটি জিনিস আমাদের কাছে আমরা পরীক্ষায় দেখেছি লাস্ট 2019 এবং 21-এর পরীক্ষাতে, যে সেখানে কয়েকটা শিফটে কোশ্চেন এসেছিল যে নিউমেরিক্যাল কিছু অ্যানালিসিস। তোমাদেরকে একটি টেবিল দিয়ে দেওয়া হলো, তোমরা সবাই মিন, মিডিয়ান, মোড মানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এই ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিস বা স্কিউনেস ক্যালকুলেট করা, এগুলো তোমরা জিওগ্রাফিতে খুবই পরিচিত এই ওয়ার্ডগুলো তোমরা এইগুলোর সঙ্গে। তো সেখানে একটা টেবিল দিয়ে দেওয়া হলো, সেখান থেকে মিন, মিডিয়ান, মোড বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এভারেজ বা কোয়ার্টাইল, কখনো ডিসাইল, এই ধরনের বিভিন্ন রকম যে খুব সিম্পল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যেগুলো আমরা একদম হাতে খাতা পেন নিয়ে কোনো ক্যালকুলেটরের সাহায্য ছাড়া করতে পারি, সেই ধরনের নিউমেরিক্যাল অ্যানালিসিস বেসড কিছু কোশ্চেন কিন্তু এসেছে। ইন্টারেস্টিংলি একটা বিষয় তোমাদের মনে রাখা দরকার, যে আমাদের কাছে এমনও কয়েকটি শিফট পেয়েছি আমরা 2018 পর থেকে 2023-এর যে প্রথম এক্সাম হলো তার মধ্যে বেশ কয়েকটি শিফট আমরা দেখেছি যে একের বেশি প্যাসেজ, মানে দুটি প্যাসেজ, মানে দুটি ছোট ছোট প্যারাগ্রাফ দেওয়া আছে, একটি প্যারাগ্রাফ থেকে 5টি কোশ্চেন, অন্য প্যারাগ্রাফ থেকে 5টি কোশ্চেন, এরকম অ্যান্সার করতে হয়েছে। তা এই হচ্ছে আমাদের মোটামুটি 6 ধরনের কোশ্চেন আমাদের জিওগ্রাফিতে আসে। তা এখানে একটু আমি একটা ডিস্ট্রিবিউশন তোমাদেরকে দেখিয়েছি যে লাস্ট 4 বছরের ট্রেন্ড যেটা, সেই নতুন সিলেবাসের ট্রেন্ড ওয়াইজ যে জিওমরফোলজি থেকে যে কোশ্চেনগুলি আসে, সেই কোশ্চেনগুলি কী কী টাইপের আসে। আমি নিচে এখানে, তোমরা আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, যে স্ক্রিনের নিচের দিকে রয়েছে যে ABCD করে আমি কিছু মার্কিং করেছি। সেখানে A হচ্ছে কনসেপচুয়াল, B ইনফরমেটিভ, C ফর অ্যাসারশন রিজনিং, D ফর কারেক্ট ইনকারেক্ট স্টেটমেন্ট, E ফর কলাম ম্যাচ অ্যান্ড F ফর প্যাসেজ অর নিউমেরিক্যাল অ্যানালিসিস। তা এই 6টা ধরনের কোশ্চেনের মধ্যে কোন কোন ধরনের কোশ্চেন কোন টপিক থেকে আসে এটা আমাদের খুব জেনে রাখা দরকার। যেমন আমাদের হচ্ছে যে আমরা যদি দেখি কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু মোটামুটি ক্লাইমেটোলজি এবং পপুলেশন সেটেলমেন্ট জিওগ্রাফি ছাড়া প্রতিটি পার্ট থেকে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু প্রতি বছর পরীক্ষায় কিন্তু একটি বা দুটি করে কিন্তু এসেছে। সেকেন্ড যদি আমরা দেখি যে ইনফরমেটিভ কোশ্চেন, ইনফরমেশন বেসড, মানে যেগুলো মনে রাখতে হয়, আমাদেরকে মুখস্থ করতে হয়, তো সেই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের কাছে প্রায় প্রতিটি পার্টেই 10টি পার্টেই কিন্তু এই ধরনের ইনফরমেটিভ কোশ্চেন কিন্তু এসেছে এবং তার সংখ্যাটা সবথেকে বেশি। বিভিন্ন ধরনের কোশ্চেনের মধ্যে সবথেকে বেশি হচ্ছে ইনফরমেশন বেসড কোশ্চেন। থার্ড সি অ্যাসারশন রিজনিংয়ের ক্ষেত্রে জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড রিজনাল ডেভেলপমেন্ট এবং জিওগ্রাফিক থট, এই দুটি জায়গা ছাড়া বাকি সব জায়গাতে কিন্তু আমাদের কিন্তু অ্যাসারশন রিজনিং কিন্তু কোশ্চেন কিন্তু অ্যাভেলেবেল। পার্ট ডি যেটা আমাদের হচ্ছে টাইপ কারেক্ট স্টেটমেন্টে একমাত্র থট ছাড়া বাকি সব জায়গাতে কিন্তু কারেক্ট স্টেটমেন্ট কিন্তু কোশ্চেন প্রতিবারই আসে। ই যেটা রয়েছে আমাদের কলাম ম্যাচ আমাদের কাছে নর্মালি ওশেনোগ্রাফি, জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড রিজনাল ডেভেলপমেন্ট, এই দুটি পার্ট ছাড়া মোটামুটি সব পার্টেই কিন্তু কলাম ম্যাচ এখনো পর্যন্ত এসেছে। তবে এক্সপেক্টেড যে ওশেনোগ্রাফি থেকেও কিছু কোশ্চেন হয়তো নেক্সট টাইম আসবে। জাস্ট ট্রেন্ডটা আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি যে এটা আমাদের কোশ্চেন ট্রেন্ড, যে কলাম ম্যাচও কিন্তু সব পার্ট থেকেই এসেছে। নেক্সট হচ্ছে প্যাসেজ একমাত্র জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, জিওগ্রাফিক থট এবং জিওগ্রাফিক্যাল টেকনিক্স থেকে নিউমেরিক্যাল যে অ্যানালিসিসগুলো এটা আমাদের আসে। দুটি পার্ট থেকে মেনলি কিন্তু আমাদের কাছে প্যাসেজগুলো এসছে, একটা হচ্ছে জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট আর নেক্সট হচ্ছে জিওগ্রাফিক থট। এই দুটি পার্ট থেকে কিন্তু প্যাসেজ কিন্তু এক বা একের বেশি প্যাসেজ কিন্তু প্রতিবারই আসে এবং এনভায়রনমেন্ট রিলেটেড প্যাসেজের সংখ্যা বেশি, থট রিলেটেড প্যাসেজের সংখ্যা কম। এটা আমাদের সব মিলিয়ে একটা চিত্র, যে চিত্রটা থেকে আমরা বুঝতে পারবো যে কী ধরনের কোন পার্ট থেকে কোন ধরনের কোশ্চেনের জন্য আমাদের রেডি হওয়া দরকার। এটা আমরা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা এটাকে ফলো করতে হবে। কারণ আমি প্যাসেজগুলো হয়তো পড়তে লাগলাম, জিওমরফোলজি আমার ভালো লাগে বা ক্লাইমেটোলজি ভালো লাগে বা ওশেনোগ্রাফি ভালো লাগে, এখান থেকে আমি কিছু প্যাসেজ পড়তে লাগলাম, প্যাসেজ প্র্যাকটিস করতে লাগলাম, আমার কাছে কোনো রেলেভেন্স নেই সেগুলো পড়ে কিন্তু আমার অযথা টাইম নষ্ট হবে। তা এগুলো আমরা পড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিটি পার্টে আমরা কি করি, আমরা স্টুডেন্টদেরকে জানাই এবং স্টুডেন্টদেরকে আমরা বলে দিই যে কোন পার্টে কী ধরনের তাদেরকে এই ধরনের মানে প্যাসেজগুলো আমরা প্রোভাইডও করি, তাদেরকে আমরা হোমওয়ার্ক এবং অনেক সময় ক্লাসের মধ্যেই অনলাইন ক্লাসেই টেস্ট নেওয়া হয়, সেগুলো নিয়ে আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করাই। এবং অন্যান্য যে কোশ্চেনগুলো ইনফরমেটিভ কোশ্চেন, এখানে একটা
কোশ্চেন বা কোয়ারি বা ডাউট অনেকেরও থাকবে যে ইনফরমেটিভটা যখন আপনি বলছেন যে ইনফরমেটিভ মানে হচ্ছে মনে রাখা, তা সেখানে আমরা কতটা মনে রাখতে পারবো এবং মনে রাখার জন্য মুখস্থ এখনও মুখস্থ করতে হবে না। আমরা এটার জন্য আমাদের কাছে সহজ সলিউশন হচ্ছে প্রস্তুতি একাডেমির পক্ষ থেকে, যে ইনফরমেটিভ কোশ্চেন আমাদের ক্লাসের যেগুলো ক্লাস হয় ক্লাসের মধ্যেই আমরা আলোচনা করি, আমরা তারপরে কিছু হোমওয়ার্ক বা টাস্ক দিই, সেগুলোর মাধ্যমে আমরা প্র্যাকটিস করাই এবং একই সঙ্গে মক টেস্ট বা এগুলোর সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস করাই। সেই পদ্ধতিটা আমি শেষে আসছি, পরের দিকে আসছি যে আমরা কীভাবে কী ফেসিলিটিস আমাদের কাছে রয়েছে, তোমরা স্টুডেন্ট আমাদের কাছে কী ফেসিলিটিস পাবে, স্টুডেন্ট বলাটা ভুল, অ্যাসপায়ারেন্টস যারা রয়েছে এখানে তার ক্যান্ডিডেটরা কী ফেসিলিটিস পাবে আমাদের কাছে, বা আমরা কি বা তোমাদের কি কর্তব্য রয়েছে, তোমাদের রেসপন্সিবিলিটি কি, যে নেট পেতে গেলে এই প্রস্তুতি একাডেমির সঙ্গে কানেক্টেড থাকতে গেলে তাদের কাছ থেকে হেল্প নিতে গেলে কি জিনিস আমাদের করা দরকার, এটা নিয়ে আমাদের জানাটা খুব আমাদের কিন্তু বড় একটা ইস্যু। সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করব। ওকে, নেক্সট পার্টে আসছি আমি, যে একটা জিনিস তোমরা হয়তো অনেকে এখানে আছো যারা আমাদের এই ক্লাসটা যারা অ্যাটেন্ড করছো ডেমনস্ট্রেশন ক্লাসটা, সেখানে অনেকে হয়তো ওল্ড সিলেবাস মানে 2019 বা তারও আগে নেট পরীক্ষা দিয়েছো, হয়তো কৃতকার্য হওনি বা জেআরএফ হয়নি, হয়তো অনেকে এলএস বা লেকচারারশিপ পেয়েছো, তারা হয়তো এখনও পর্যন্ত চেষ্টা করছো যে আমাদের জেআরএফ পেতে হবে। তারা পুরনো সিলেবাসে যেমন পরীক্ষা দিয়েছো, নতুন সিলেবাসেও তারা কিন্তু পরীক্ষা হয়তো দিয়েছো 2023-এর ফার্স্ট এক্সাম বা 2022 বা 21, 20, 19 কোনো এক সময় পরীক্ষা দিয়েছো। তা সেই পরীক্ষার ক্ষেত্রে একটা বিশাল বড় চেঞ্জ আছে, যেটা তোমাদেরকে আমার বলে রাখা দরকার, যে অ্যাজ এ জিওগ্রাফির সিনিয়র আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতে পারি যে আমাদের একটা ডিফারেন্স হয়েছে, এই ডিফারেন্সটা আমাদের বুঝে নেওয়া দরকার, যে আমি পুরনো ধাঁচের নেট পরীক্ষায় কীরকম হতো এবং নতুন ধাঁচের নেট পরীক্ষায় কী পার্থক্য এসছে, কী পরিবর্তন এসছে। কারণ আমার সিলেবাস নতুন, কোশ্চেনের টাইপ নতুন, আমাকে অ্যান্সার করার পদ্ধতিও নতুন, তাই সেখানে আমাকে পুরনো ধাঁচটি কিন্তু ছেড়ে আসতে হবে। ফার্স্ট আমাদের ফোকাস হচ্ছে কনসেপ্ট বেস কোশ্চেন জিওগ্রাফিতে কীরকম আসে আর কীরকম আগে আসতো। আগের পরীক্ষায় আমরা দেখেছি যে জিওগ্রাফিতে ওল্ড সিলেবাস যেটা ছিল, সেই ওল্ড সিলেবাসে নিয়ার অ্যাবাউট জিরো কোনো কনসেপচুয়াল কোশ্চেন আসতো না, নর্মালি কিন্তু ডিরেক্টলি ইনফরমেশন বেসড কোশ্চেন আসতো, কোনো কনসেপচুয়াল কোশ্চেন সেভাবে আসতোই না আমরা দেখেছি। তাই কিন্তু নতুন সিলেবাসে এখানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ কনসেপ্ট বেসড কোশ্চেন কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে। তোমরা অনেকেই পুরনো কোশ্চেন ডাউনলোড করতে পারো, তোমরা পুরনো কোশ্চেন তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের এক্সপিরিয়েন্স আছে, তোমাদের মনে থাকা দরকার যে কিছু কোশ্চেন তোমরা দেখেছো, কিছু না বেশ কিছু কোশ্চেন যেগুলো কনসেপ্ট বেসড কোশ্চেন কিন্তু আমাদের নতুন সিলেবাসের কোশ্চেনে আসছে। নেক্সট, ইনফরমেশন। আগের কোশ্চেনও ছিল হাইলি ইনফরমেটিভ, কিন্তু এখনকার কোশ্চেনও কিন্তু গুড ইনফরমেটিভ, মানে খুব বেশি ইনফরমেশন বেসড না, কিন্তু ইনফরমেটিভ কোশ্চেন অনেকটা সংখ্যায় আসে এবং এর সংখ্যাটা সব থেকে বেশি। আগের যে পুরনো সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু ইনফরমেশন বেসড কোশ্চেন 99% বলা যায়, মোর দ্যান 95% কিন্তু ইনফরমেশন বেসড কোশ্চেন আসতো। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে যে কোশ্চেন রিপিটেশন। এটা খুব একটা ভেগ কনসেপ্ট আছে যে নেট পরীক্ষা দিতে গেলে ওল্ড ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো তাহলে তুমি নেটটা পেয়ে যাবে, না, এটা পাওয়া সম্ভব নয় নতুন সিলেবাসে। যারা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ বা যারা কোশ্চেন দেখেছো তারা নিশ্চয়ই এটা দেখেছো যে নতুন সিলেবাসে কিন্তু কোশ্চেন রিপিটেশন একদম কমে গেছে। পুরোনো সিলেবাসে যারা 2018-এর আগে যারা এক্সাম দিয়েছো বা কোশ্চেন যারা দেখতে পাও, সেই কোশ্চেনে তোমরা বাঞ্চে দেখতে পাবে যে সেখানে ওল্ড সিলেবাসে বা ওল্ড ইয়ারের কোশ্চেনগুলো যদি মোটামুটি রিডিং করা যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে নেক্সট ইয়ারে বা নেক্সট এক্সামে কিন্তু মোর দ্যান 50% কোশ্চেন কিন্তু আসতো। তা এখানে ওল্ড 10 ইয়ার কোশ্চেন পড়া হতো, সেগুলো থেকে প্র্যাকটিস করতে করতে বেশ কিছু কোশ্চেন স্টুডেন্টরা পেয়ে যেত, নেট অ্যাসপায়ারেন্টরা পেয়ে যেত, আর একটু বেশি পড়াশোনা করলে জিআরএফ হয়ে যেত। কিন্তু এই কনসেপ্টটিকে এখন পুরোপুরি ভুলে যেতে হবে। এখন লেস দ্যান 10% কোশ্চেন কিন্তু রিপিট হয়, রিপিট ইটসেলফ হয় না, জায়গাগুলি সেম থাকে, শুধু কিছু কোশ্চেনের অপশনস মিলে যায়, এগুলো হতে পারে, কিন্তু ডিরেক্ট রিপিটেশন অফ কোশ্চেন এটা কিন্তু হয় না বললেই চলে এখন, লেস দ্যান 10%। নেক্সট আমাদের কাছে ওরিয়েন্টেশন, যে আমাদের কাছে আগের যে পরীক্ষা হতো সেখানে আমাদের যে সিলেবাসটা ছিল সেটা অনেকটা ওপেন এন্ডেড ছিল, মানে সিলেবাসে যে টপিকগুলো থেকে অনেক ডেপথ থেকে কোশ্চেন আসতো, অনেক ডিটেলে পড়তে হতো এবং সেখান থেকে বেশ কিছু কোশ্চেন ভালো মার্কস পাওয়ার জন্য বা জেআরএফ পাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক ডিটেলে পড়াশোনা করা দরকার পড়তো। সেখানে আউট অফ সিলেবাস কোশ্চেনও কিন্তু বেশ কিছু আসতো, তোমরা পুরোনো কোশ্চেন দেখলে পেয়ে যাবে। কিন্তু এখন নতুন সিলেবাসে যে টপিকগুলি তোমার সিলেবাসে লেখা আছে, যে টার্মগুলি লেখা আছে,
ওই টার্মগুলি থেকেই তোমার কোশ্চেন আসে, এটা কিন্তু 100% গ্যারান্টি। আমরা ওল্ড ইয়ার কোশ্চেনগুলো আমরা ফলো করেছি, সেখানে আমরা যখন প্রতি বছর পড়াই, আমরা যখন কোশ্চেন আসে আমাদের স্টুডেন্টদের কাছে, আমরা যখন দেখতে পাই যে সিলেবাসের মধ্যে যে টপিকগুলি লেখা আছে, যে ওয়ার্ডগুলি লেখা আছে, সেই ওয়ার্ডগুলির রিলেটেড কোশ্চেনে কিন্তু 100% আসে। নেক্সট, ডিরেক্ট কোশ্চেন। আগের পরীক্ষায় কিন্তু ডিরেক্ট কোশ্চেন, মানে ডিরেক্ট তোমাকে বলা হলো যে একটা সিম্পল কোশ্চেন বলা হলো যে বদ্বীপ কোথায় তৈরি হয়, মানে ডেল্টা কোথায় ফর্ম করে নদীর ক্ষেত্রে, একদম নদীতে ডেল্টা কোথায় ফর্ম করে, সেখানে প্রশ্ন দেওয়া থাকলে এরকম উত্তর দেওয়া থাকলো উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এরকম উত্তর দেওয়া থাকতো। ডিরেক্টলি অ্যান্সার করাটা কিন্তু ইজি ছিল। বাট এখন এই ধরনের ডিরেক্ট কোশ্চেনের সংখ্যা কিন্তু লেস দ্যান 25%। আগে মোর দ্যান 90% কোশ্চেন, 100টির মধ্যে প্রায় 90টি প্রশ্ন কিন্তু এখন ডিরেক্ট থাকতো, ডিরেক্ট অ্যান্সার দেওয়া যায়। কিন্তু এখন 25%-রও কম প্রশ্ন, মানে 100টির প্রশ্ন থাকলে 25টিরও কম প্রশ্ন কিন্তু এখন ডিরেক্ট অ্যান্সার দেওয়ার মতো অপরচুনিটি আছে। এছাড়া কিন্তু বেশিরভাগ কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার এখন হচ্ছে না, কারণ কোশ্চেনের লেভেলটা অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে। নেক্সট, স্টেটমেন্ট কোশ্চেন যেটা আমাদের কাছে নতুনভাবে ইন্ট্রোডিউস করেছে ইউজিসি এনটিএ, তা সেই স্টেটমেন্ট কোশ্চেন কিন্তু আগে আসতো না বললেই চলে। কখনো কোনো একটা এক্সামে হয়তো একটি কোশ্চেন গোটা কোশ্চেন পেপারে পাওয়া গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্টেটমেন্ট কোশ্চেন কিন্তু অন্ততপক্ষে 3টি বা 2টি কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট কোশ্চেন থাকছেই প্রতিটি পেপারের মধ্যে। জিওগ্রাফির প্রতিটি শিফটে কিন্তু 1টি, 2টি বা 3টি কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট কোশ্চেন থাকছেই। কলাম ম্যাচ আগেও ছিল, এখনও আছে, বাট এখানে একটা চেঞ্জ এসছে বলতে কি, আগে কলাম ম্যাচ থাকতো, তোমরা অনেকেই ক্লাইমেটোলজি পড়েছো, তোমরা জানো যে সেখানে ক্লাইমেটের আমাদের যে অ্যাটমসফিয়ারিক লেয়ারগুলো আছে, সেই লেয়ারগুলোকে কোনটা কত হাইটে আছে, তাদের টেম্পারেচার কত, এগুলো ম্যাচ করতে দিত। কিন্তু এখন কোশ্চেনটি এভাবে আসছে না। এখন কোশ্চেন আসছে যে ক্লাইমেটের থেকে হয়তো একটা জিনিস নেওয়া হলো, বললো যে ক্লাইমেটের থেকে বলা হলো যে অ্যাটমসফিয়ারিক একটা লেয়ার, পার্টিকুলার লেয়ার, তার সেটি কত হাইট থেকে কত হাইটের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে। তার সঙ্গে ওই সেম কলামের মধ্যেই রয়েছে যে নদীর ক্ষয়কার্য দ্বারা তৈরি একটি ভূমিরূপ কোনটি। এর সঙ্গে একই শোনা যাচ্ছে যে আমাদের কাছে হিমবাহের ক্ষয়কার্য দ্বারা তৈরি বা হিমবাহের সঞ্চয় কার্য দ্বারা তৈরি একটি ভূমিরূপ কোনটি। এরকম 2-3 রকম 4 রকম জায়গা থেকে মিক্সড করে কোশ্চেন থাকছে কিন্তু। তাই এটার জন্য কিন্তু খুব কেয়ারফুলি পড়তে হবে, এবং যে পড়াশোনাটা আমরা যখন পড়াই সেই পড়াশোনার মধ্যে কিন্তু আমরা প্রতিটি টপিককে যখন পড়াই তখন সেখান থেকে মোস্ট পসিবল যতগুলো ধরনের কোশ্চেন পড়া যেতে পারে সবগুলো ধরনের কোশ্চেন আমরা তৈরি করি এবং সেগুলো আমরা প্র্যাকটিস করাই, ক্লাসের মধ্যে অনলাইন প্র্যাকটিস করাই এবং ক্লাসের বাইরে আমরা হোমওয়ার্ক, মক টেস্টের সময় এগুলো প্র্যাকটিস করাই। একই সঙ্গে যখন অফলাইন আমাদের ডিসকাশন চলে স্টুডেন্টদের সঙ্গে, তখনও কিন্তু তাদেরকে আমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার জন্য আমরা তাদেরকে ফোর্স করি। নেক্সট, অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন আগে আসতো না বললেই চলে, কিন্তু এখন সাবজেক্টে কিন্তু অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন কিন্তু অনেক আসছে। এই অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন আগে কিন্তু অনলি ফার্স্ট পেপারে আসতো, যেটা আমাদের জেনারেল পেপার, কিন্তু এখন অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন কিন্তু সাবজেক্ট পেপারেও কিন্তু অনেকগুলো সংখ্যায় আসছে। মাল্টিপল অ্যান্সার, এই জিনিসটি কিন্তু আগে যেটা আমি আলোচনা করলাম ডিরেক্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, তারই একটি অন্য দিক, তারই উল্টো দিকটা মাল্টিপল অ্যান্সার। আগে আমাদের কাছে কোশ্চেনে একটি কোশ্চেন দেওয়া থাকলো, সেই কোশ্চেনটি 4টি অপশন, যে কোনো একটি ঠিক হতো। কিন্তু এখন নেটের সিলেবাস আরও স্ট্যান্ডার্ড করার ফলে এবং নেটের কোশ্চেন প্যাটার্ন আরও স্ট্যান্ডার্ড করার ফলে আমাদের কাছে কিন্তু এখন আর ওই একটি কোশ্চেন তার 4টি অপশন কোনটি ঠিক এভাবে উত্তর করা যায় না। আমাদের কাছে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে একটি কোশ্চেন দেওয়া থাকলো, সেই কোশ্চেনটির সঙ্গে ABCD 4টে অপশন দেওয়া থাকলো, তারপরে তোমার অ্যান্সারের পার্টে গিয়ে দেখা যায় তোমাকে জিজ্ঞাসা করা হলো যে AB ঠিক অথবা BC ঠিক অথবা ABC ঠিক অথবা ABCD 4টেই ঠিক। তো এরকম মাল্টিপল অ্যান্সার কিন্তু কোশ্চেন কিন্তু আমাদের কাছে অনেক বেশি আসছে, যার জন্য প্রতিদিনের প্র্যাকটিস, প্রতিদিনের পড়াশোনার থেকেও বড় হচ্ছে প্র্যাকটিস, এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিদিনের ক্লাস করা, প্রতিদিন এটার সঙ্গে লেগে থাকা, প্রতিদিন এটার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট থাকা। যে আমি নেট পরীক্ষা দিচ্ছি মানে নেট পরীক্ষার 7 দিন আগে বা 10 দিন আগে পড়বো, এটা করলে কিন্তু এই ধরনের অ্যান্সারগুলো করতে গিয়ে আমাদের কাছে অনেক রকম ডিফিকাল্টিস কিন্তু আমাদেরকে ফেস করতে হতে পারে। তা সেই জন্য এই যে মাল্টিপল টাইপের কোশ্চেন যেগুলো আসছে, তা সেই কোশ্চেনগুলিকে সলভ করতে গিয়ে কিন্তু আমাদেরকে রেগুলার বেসিসে আমাদেরকে প্র্যাকটিসে থাকাটা খুব এসেন্সিয়াল। নেক্সট, সিলেবাস। আমাদের আগের সিলেবাস ছিল ওপেন এন্ডেড এবং অনেক বড় সিলেবাস ছিল, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসতো। কিন্তু এখনকার সিলেবাস হয়ে গেছে অনেক বেশি কনসাইজ,
মানে অনেকটা হচ্ছে মানে একদম জায়গাগুলোকে ফিক্স করে দেওয়া আছে যে কোন জায়গা থেকে কোশ্চেন পড়বে, সেগুলো কিভাবে আমরা অ্যান্সার করব, সেগুলো কিন্তু মোটামুটি আমাদের কাছে প্ল্যানটা যদি রেডি থাকে তাহলে কিন্তু অ্যান্সার করতে আমাদের প্রবলেম হয় না। আমাদের কাছে কনসাইজ এবং একই সঙ্গে বেশ কিছু নতুন টপিক এসছে আমাদের কাছে, যেমন ল্যান্ডস্লাইড, যেমন হচ্ছে আমাদের কাছে ভলকানিসিটি আগে ছিল, এখন কিন্তু ভলকানিজমের বিভিন্ন এফেক্ট সেগুলো কিন্তু আসছে। আর্থকুয়েক রিলেটেড বেশ কিছু জায়গায় আমাদের কাছে বেশ কিছু কোশ্চেন আসছে। তাই এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের কাছে আসছে যে বেশ কিছু নতুন নতুন টপিক ইউজিসি কিন্তু আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করেছে। তা সেই টপিকগুলি থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু আমাদেরকে কিন্তু করতে হচ্ছে, যে নতুন টপিক, যদিও সেগুলো থেকে কোশ্চেনের সংখ্যা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, নতুন টপিক যেমন তেমন কিন্তু কোশ্চেনের সংখ্যাও বেশি। আমরা যখন ক্লাস করাই তখন আমরা বলে দিই যে একটা নির্দিষ্ট পার্ট যখন পড়ানো হয় যে সেই পার্ট থেকে কতগুলি কোশ্চেন লাস্ট টাইম এসছে বা কতগুলি কোশ্চেন মানে মোটামুটি আসছে বা এবারে এক্সপেক্টেড কতগুলি কোশ্চেন আসতে পারে, একটা ট্রেন্ড দেখে আমরা কিন্তু সেভাবে অ্যানালিসিস করি। নেক্সট, ইন্টারলিঙ্ক কোশ্চেন। আগে পেপারগুলিতে তোমরা অনেক সময় খেয়াল করবে, অনেকে যারা পরীক্ষা দিয়েছো বা কোশ্চেন পেপার দেখেছো, যে সেখানে ইন্টারলিঙ্কড কোশ্চেন থাকতো। ইন্টারলিঙ্ক মিনস 25 নম্বর কোশ্চেনটা, একটা কোশ্চেন ছিল 25 নম্বর যে কোশ্চেন, 25th নাম্বার কোশ্চেন, সেই কোশ্চেনে যে 4টি অ্যান্সার ছিল, দেখা যাচ্ছে 73rd নাম্বার বা 73 নম্বর কোশ্চেনে গিয়ে ওই 25 নম্বর কোশ্চেনের সঙ্গে রিলেটেড আরেকটি কোশ্চেন, মানে 25 নম্বর কোশ্চেনের উত্তর তুমি যদি নাও জানো, 73 নম্বর কোশ্চেনটা তুমি পড়ার পর দুটো কোশ্চেনকে মিলিয়ে কিন্তু দুটো উত্তর তুমি ঠিক করে দিতে পারতে। এরকম ইন্টারলিঙ্ক কোশ্চেন কিন্তু প্রতিটা পেপারে থাকতো, জিওগ্রাফি প্রতিটা পেপারে আমাদের কাছে আমরা দেখেছি। ওল্ড পেপার যখন আমরা ডিসকাস করব তখন আমরা প্র্যাকটিস করার জন্য, তখন কিন্তু এটা আমরা দেখাবো যে কীভাবে আমাদের কাছে ইন্টারলিঙ্ক কোশ্চেন আমরা অ্যান্সার করা হতো, স্টুডেন্টরা কীভাবে করতো। এবং ইন্টারলিঙ্ক কোশ্চেন এখন কিন্তু নেই, একদমই নেই, এরকম ইন্টারলিঙ্ক কোনো কোশ্চেন কিন্তু এখন পাওয়া যায় না। কোশ্চেনের স্ট্যান্ডার্ড নিয়ে লাস্ট কথা যদি বলি, আগের কোশ্চেনের স্ট্যান্ডার্ড ছিল এভারেজ টু লো, মানে বিলো এভারেজ একটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড ছিল, যে কোশ্চেন তুমি মুখস্থ করতে পারলে, পুরোনো বছরের কোশ্চেন মুখস্থ করে নিলে, অনেকগুলো প্র্যাকটিস করলে তুমি নেট পেয়ে যেতে। কিন্তু এখন সেটি হয়ে গেছে, স্ট্যান্ডার্ডটি অনেক বেশি হয়ে গেছে। এখন ভেরি হাই টু ভেরি হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, সেখানে কোশ্চেনের রিপিটেশন নেই, কোশ্চেন কমন নেই, কিন্তু জায়গাগুলি খুবই কমন। কোন জায়গা থেকে কোশ্চেন পড়ছে সেটি কিন্তু তোমার সিলেবাসে দেওয়াই আছে। তাই সেজন্য আমাদেরকে পড়াশোনা করতে হয়, এবং ডিটেল পড়াশোনাটার সঙ্গে সঙ্গে প্রতিদিন পড়াশোনার সঙ্গে যে যুক্ত থাকা এবং একটা জায়গা থেকে ছেড়ে নেওয়া যাওয়া, এই জায়গাটি কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে পড়তে আমাদেরকে রাখতে হয়। কারণ কোনো ধরনের গ্যাপ যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কাছে নেট পরীক্ষায় তুমি সফল হতে গেলে কিন্তু সমস্যায় পড়বে। এবং নেট পরীক্ষায় তোমরা সবাই জানো, এখানে যারা রয়েছে মোটামুটি, যে নেট পরীক্ষার একটা ফিজ, একটা হিউজ অ্যামাউন্ট, 1000 রুপিস, কারোর ক্ষেত্রে 1100 রুপিস, কারোর ক্ষেত্রে 1200 রুপিস, কেউ আবার মোটামুটি 500-600 রুপিসের মধ্যে তোমরা পরীক্ষা দাও। যে অ্যামাউন্টটাই দাও আর কি, সেই অ্যামাউন্টটা কিন্তু একটা হিউজ। সেই অ্যামাউন্টটাকে তুমি একবার ফর্ম ফিল আপ করার পর নেক্সট এবারে তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারলে না, নেক্সট টাইম তুমি আবার পড়াশোনা করছো। তাই এটা থেকে রেহাই পাওয়ার জন্য, একবারই যাতে তুমি কোয়ালিফাই করতে পারো, তার জন্য আমাদের প্রস্তুতি একাডেমির পক্ষ থেকে এই যে প্রচেষ্টা। এবং নেট অ্যাসপায়ারেন্টস যারা রয়েছে, যে নেট অ্যাসপায়ারেন্টসরা প্রতিবার পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, বয়স হচ্ছে, জেআরএফের যে এজ ক্রস করে যাচ্ছে, তা সেই এজটাকে মাথায় রেখে, তাদের যে একটা ব্যস্ত সমস্ত অবস্থা, সেগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের এই প্রস্তুতি একাডেমির পক্ষ থেকে নেটটা পড়ানো হয়। এবং যার জন্য এই নেট পড়াশোনার ক্ষেত্রে তোমাদের বলে রাখা দরকার আমার, যে আমাদের নেটের যে ক্লাসগুলি হয়, সেই ক্লাসগুলি কিন্তু প্রতিটাই সন্ধ্যাবেলায় হয়। নর্মালি আমরা দেখেছি যে আমাদের আশেপাশে যেরকম আমাদের সোসাইটি, সেখানে দিনের বেলায় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এবং তার জন্য সন্ধ্যাবেলায় একটা ফ্রি টাইম, মোটামুটি শীতের সময় 7:30 এবং আমাদের যে গরমের সময় মানে সামার টাইমে 8 PM থেকে আমরা ক্লাস শুরু করি। 1.5 ঘন্টা ক্লাস থাকে, সেখানে 1 ঘন্টা বা তার বেশি রিগোরাস ক্লাসটা চলে, এবং বাকি যে সময়টি থাকে সেখানে ডিসকাশন চলে। কখনো কখনো আমরা 1.5 ঘন্টার বেশিও আমরা ক্লাস নিয়ে থাকি। যদি ডিসকাশন অনেক বেশি ডিটেলে হয়, আমাদের ক্লাসটা কিন্তু এক্সটেন্ডও হয়, যে 1.5 ঘন্টার মধ্যে তখন ফিক্স থাকে না। তা এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সিনারিও, যে আমরা কি পড়বো এবং কি রয়েছে এবং কিভাবে পড়বো, এটার একটা মোটামুটি একটা তোমাদেরকে একটা চক আউট করে আমি দেওয়ার চেষ্টা করলাম। এবং এরপরে যারা এখানে রয়েছেন তাদের জন্য যে একটা টপিককে কিভাবে পড়া উচিত, খুবই সিম্পল টপিক আমি একটা চুজ করেছি, সেই টপিকটাকে কীভাবে পড়া উচিত এবং সেই টপিক থেকে কী কী কোশ্চেন আসতে পারে, তাকে ডিটেল পড়তে গেলে আমরা কীভাবে পড়বো, তার একটা মোটামুটি একটা চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব। আমাদের আজকে টপিকটি হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এটা খুব কমন টপিক, যারা মাস্টার ডিগ্রি করছেন বা যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা সবাই জানেন।
যে এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি খুব ইজি একটি টপিক, হয়তো এখান থেকে কোশ্চেনও আসে না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাছে হচ্ছে আমাদের যে সিলেবাস রয়েছে নেটের, সেই সিলেবাসের প্রথম যে মেজর টপিক সেটা জিওমরফোলজি, তার মধ্যে প্রথম যে টপিক সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তাই এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এটাকে পড়তে গেলে এখান থেকে বেশ কিছু কমন কোশ্চেন্স আসার সম্ভাবনা থাকে, এবং এটিকে পড়তে গেলে আমাদের কাছে যে চিত্রটি মাথায় রাখা দরকার, সেই চিত্রটি অনেকটি আমার যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটির মতো করে। এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কথা যখন বলা হয় তখন আমরা জানি যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটি দিয়েছেন অ্যালফ্রেড ওয়েগনার বলে একজন ভদ্রলোক, উনি জার্মান, ডক্টর অ্যালফ্রেড ওয়েগনার, এবং তার একটি বিখ্যাত বই আছে এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি নিয়ে, যে বইটি আদপে ইংলিশে ট্রান্সলেট করা, সেটি অরিজিনালি তিনি ইংলিশে লেখেননি, তিনি জার্মান ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন। সে বইটির নাম হলো দি অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন্স, এবং সেটিকে তার জার্মান নামটির ওপর লিখেছি ডাই আইনস্টাইন ডের কন্টিনেন্টে অ্যান্ড ওজেন। তাই এটি হচ্ছে ওনার জার্মান থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়, এবং এখান থেকে যে মোস্ট পসিবল কোশ্চেন্সগুলি যেগুলি হতে পারে সেগুলি আমাদের কাছে এরকম আসে যে এই থিওরিটি ফার্স্ট উনি কবে প্রপাউন্ড করেছিলেন, কবে ভেবেছিলেন। 1912 সালে আমাদের অ্যালফ্রেড ওয়েগনার উনি এই থিওরিটিকে প্রপাউন্ড করেন যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এটিকে বাংলা করলে হয় যে বিভিন্ন কন্টিনেন্ট বা মহাদেশগুলি আশেপাশে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, বা দূরে চলে গেছে, বা তারা কাছে আসছে, ড্রিফট করে গেছে। তাই এটি হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট, সেই নিয়ে তার যে থিওরি সেটাই হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো 1912 সালে উনি ফার্স্ট এই থিওরিটির কথা উনি ভাবেন এবং থিওরিটিকে উনি লিখতে শুরু করেন। 1915 উনি থিওরিটিকে লেখা কমপ্লিট করেন, এবং 1922 সেই সময় 1922 সালে এই থিওরিটিকে তিনি ইংলিশে ট্রান্সলেট করে দেন। কারণ তোমরা জানো ইংলিশ হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটি আমাদের ওয়ার্ল্ডের সব জায়গাতে প্রতিটা কন্টিনেন্টেই কিন্তু ইংলিশ কম বেশি কিন্তু আমরা ইংলিশ বলার লোক আমরা পেয়ে যাব। তাই সেজন্য ইংলিশে তিনি ট্রান্সলেট করেন যাতে লোকের কাছে বা বিভিন্ন মানুষের কাছে, রিসার্চারদের কাছে, যারা এটাকে নিয়ে উৎসুক, যারা এটা নিয়ে ভাবতে চান, তাদের কাছে ভালো করে ভাবানোর জন্য একটি কমন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা দরকার, তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেন। এবং 1931 সালে তার এই থিওরিটি 1931 সাল পর্যন্ত, 1912 সাল থেকে 1931 প্রায় 20 ইয়ার্স, 19 ইয়ার্স হয়, প্রায় 20 ইয়ার্স ওনার এই থিওরিটিকে কেউ অ্যাকসেপ্ট করেননি, সবাই ডিনাই করেছিলেন। কিন্তু 1931-এ ওনার এই থিওরিটিকে অ্যাকসেপ্টেন্স খুব শর্টে শুরু হয় 1931 থেকে। কিন্তু এখানে বলে রাখা দরকার যে অ্যালফ্রেড ওয়েগনার উনি 1930-তে মারা যান। তা উনি মারা যাওয়ার পর থেকে কিন্তু উনি মারা যাওয়ার পর বিভিন্ন সায়েন্টিস্ট এবং ওনার যারা ফলোয়ার্সরা তারা কিন্তু এই বিষয়টিকে নিয়ে তারা চিন্তাভাবনা শুরু করেন, এবং বেশ কিছু প্রুফ পাওয়ার পরে সেই থিওরিটিকে তারা কিন্তু অনেকে অ্যাকসেপ্ট করেন এবং অনেকে নালিফাই করেন, অনেকে অ্যাকসেপ্ট করেননি। তা 1931 থেকে মোটামুটি অ্যাকসেপ্টেন্স শুরু হয়। এখানে একটি খুব সিম্পল একটি কোশ্চেন্স আমাদের কাছে আসে যে এই যে ফ্রেজটা কন্টিনেন্টাল ড্রিফট, এই যে ফ্রেজটা মানে দুটো ওয়ার্ড আছে, তাই এই যে ফ্রেজ বলবো, এটাকে আমরা ওয়ার্ড বলবো না। তাই এই যে ফ্রেজটা উনি কিন্তু প্রথম ফ্রেজটাকে নিয়ে এসেছিলেন, যে কন্টিনেন্টাল ড্রিফট বলে একটি নতুন ওয়ার্ড, একটি নতুন জায়গা, একটি নতুন ফ্রেজ কিন্তু উনি কিন্তু শুরু করেন, উনি কিন্তু তৈরি করেন। তাই এটি হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির একদম বেসিক জায়গা। এই ইয়ারগুলি আমাদের কাছে অনেক সময় কোশ্চেনে আসে যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কবে প্রপাউন্ড করেছেন উনি, কবে লিখেছেন, কবে ইংলিশে ট্রান্সলেট হয়েছে। যদি ডিটেলে কোশ্চেন কেউ আমাদের কাছে কখনো নেটের পরীক্ষা আসে তখন আমরা অ্যান্সার করতে পারবো যে উনি কবে লিখেছেন এবং কবে থেকে অ্যাকসেপ্টেন্স শুরু হয়েছে। তা এর বাইরে কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরি নিয়ে আর কিন্তু কোনো কোশ্চেন্স কিন্তু এর ভিতর থেকে আসতে পারে না, এর ভিতর থেকে আর কোনো কোশ্চেন্স নেই, এর বেশি ডিটেলে কিন্তু আর কিছু জানার নেই। এরপরে যেটি আমাদের কাছে হয় যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির ওনার যে থিওরিটা উনি যেভাবে বলেছেন সেটা আমাদের জেনে নেওয়া দরকার। সেটা আমি একটু তোমাদের সঙ্গে খুব শর্টে ডিসকাস করবো, কারণ তোমরা জানো যে এটা ডেমনস্ট্রেশন ক্লাস, এখানে পুরো ডিটেলে এটা ডিসকাস করাটা খুবই ডিফিকাল্ট। তা সেখানে আমি যতটা শর্টে পারবো আমি এটা ডিসকাস করবো। তাই এটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট স্টেজ। এগুলো তোমাদের কাছে মেন্টাল ম্যাপ, তোমরা অনেকে পড়েছো জিওগ্রাফিতে। তাই এই মেন্টাল ম্যাপের মতো করে এটাকে মাথায় রাখতে হবে, এই ছবিগুলোকে চোখে রাখতে হবে। কারণ তুমি মুখস্থ করছো, মুখস্থ করে লিখছো, মুখস্থ জিনিস তুমি ভুলে যেতে পারো, কিন্তু প্রতিদিনের এক্সপিরিয়েন্স, এই যে একটা জিনিস দেখা, এই অডিও ভিজুয়ালস জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। যদি এটিকে মাথায় রাখতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু অ্যান্সার করাটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। এবং সেখানে এই কন্টিনেন্টাল ড্রিফট থেকে যদি কোনো স্টেজ রিলেটেড কোনো কোশ্চেন আসে যে কন্টিনেন্টাল ড্রিফট কীভাবে হয়েছিল, 5টি স্টেজে হয়েছিল দেখতে পাচ্ছি আমরা, পার্মিয়ান, ট্রায়াসিক, জুরাসিক,
ক্রিটেশাস এবং প্রেজেন্ট ডে, 5টি স্টেজ আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। 4টে ঘটনা আগে ঘটে গেছে, বর্তমানে একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রেজেন্ট ডে, আজকের দিনে আমরা দেখছি আমরা পৃথিবীকে। তাই এই 5টি স্টেজকে মনে রাখা খুব ইজি। কিভাবে ইজি? এখানে দেখো 5টি ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামগুলি আমাদের বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, যেমন এটি হচ্ছে USGS এর ওয়েবসাইটে অ্যাভেলেবেল, তোমরা দেখতে পারো, সেখানে এখানে দেওয়া আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পলি এই থিওরিটাকে যদি আমরা ডিসকাস করতে চাই, 5টি ছোট ছোট ছবি দিয়ে দেখো খুব ইজিলি ডিসকাস করা যায়। এই যে পারমিয়ান, ট্রায়াসিক, জুরাসিক, এই যে টাইমগুলো, এই টাইমগুলোকে আমরা জিওলজিক্যাল টাইম স্কেলে পড়েছি। এই জিওলজিক্যাল টাইম স্কেলে পড়ার পর আমরা টাইমগুলিকে আমরা জানি যে কোনটি আগে কোনটি পরে, এবং নিচে দেওয়া আছে যে কত কত মিলিয়ন ইয়ার্স আগে কোন ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি কি। এখানে ঘটনাটি হচ্ছে, দেখো প্রথম ডায়াগ্রাম, ফার্স্ট ডায়াগ্রাম, লেফট হ্যান্ডের একদম উপরে, পারমিয়ান টাইমে 250 মিলিয়ন ইয়ার্স আগে, সেই সময় গোটা পৃথিবীর আজকে যে কন্টিনেন্টগুলো দেখতে পাচ্ছি তারা সবাই এক জায়গায় ছিল, এবং ওয়ান অ্যাজ এ হোল সমস্ত কন্টিনেন্টগুলো যখন ছিল তখন তাকে বলা হয় প্যানজিয়া, দি লার্জেস্ট ল্যান্ডমাস। এবং প্যানজিয়া, তার আশেপাশে আমরা জল দেখতে পাচ্ছি। এই জলটিকে বলা হয়, এই জলটি হচ্ছে অ্যাকচুয়ালি সমুদ্র ছিল, যেটা কল্পনা করা হয়, যেটি আমাদের হচ্ছে বিভিন্ন সায়েন্টিস্টরা, রিসার্চাররা এটাকে এখন পর্যন্ত অনেকে প্রুফ করতে পেরেছেন। এবং অ্যালফ্রেড ওয়েগনার তিনি এটিকে হচ্ছে আমাদের কাছে দেখিয়েছেন তার থিওরিতে, যে ফার্স্ট যে স্টেজটা ছিল সেটাকে আমরা বলি পারমিয়ান টাইমে, সেখানে কি প্যানজিয়া রয়েছে। প্যানজিয়া হচ্ছে সমস্ত কন্টিনেন্টগুলি একসঙ্গে এক জায়গায় থাকলে তাকে আমরা বলছি অ্যাজ এ হোল, অ্যাজ এ কন্টিনেন্ট, একটা বিগ কন্টিনেন্ট, একে আমরা বলছি প্যানজিয়া। এবং এই প্যানজিয়া টাইমে আমাদের কাছে রয়েছে যে প্যানজিয়ার আশেপাশে একটি জলভাগ রয়েছে, যে জলভাগটি কী করছে, পুরো প্যানজিয়াটিকে কভার করে আছে। আজকের দিনে আমরা জানি আমরা আটলান্টিক মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর রয়েছে, ভারত মহাসাগর রয়েছে, অনেক মহাসাগর আমাদের কাছে রয়েছে। তা কিন্তু সেই সময় যে মহাসাগরটি ছিল, সেই মহাসাগরটিকে আমরা তখন নাম দিয়েছিলেন অ্যালফ্রেড ওয়েগনার প্রথম দিকে যে প্যানথালাসা বলে একটি নাম দিয়েছিলেন। এবং দেখতে পাচ্ছি এখানে আরেকটি জিনিস মনে রাখার বিষয় কি, যে ইকুয়েটোরিয়াল যে লাইনটা, ইকুয়েটরটা কোথায় রয়েছে দেখে বুঝতে পারছো যে মোটামুটি আমরা যে ডায়াগ্রামটা দেখে একটা আইডিয়া করতে পারছি, যেখানে প্যানজিয়ার PAN লেখা রয়েছে, এদিকটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে সাউথ আমেরিকা, এটা দেখে বুঝতে পারছি। তাহলে দেখো সাউথ আমেরিকার যে একদম উপরে পার্টটি, সেই পার্টটিতে কিন্তু সেখানে ইকুয়েটর মোটামুটি রয়েছে, মানে আমাদের আজকের দিনের নিরক্ষরেখা। ঠিক নেক্সট পার্টে 200 মিলিয়ন ইয়ার্স, মানে 50 মিলিয়ন ইয়ার্স পরে, যেটা ট্রায়াসিক টাইম, সেই টাইমে কি হলো, এই প্যানজিয়াটি ব্রেকডাউন হয়ে গেছে, ভেঙে কি হলো, প্যানজিয়াটি কিভাবে ভাঙলো, ইকুয়েটরকে মাঝে রেখে দুদিকে দুটি বড় বড় ল্যান্ডমাস তৈরি হলো। উপরের দিকে যে নর্দার্ন ল্যান্ডমাসটা, তাকে আমরা বলছি লরেশিয়া বা লরেন্সিয়া, এটা উচ্চারণে অনেক সময় অনেক জায়গাতে বিভিন্ন রকম লেওয়া থাকে, LAURASIA বা LAURANTIA লেওয়া থাকে, তাই এটাকে লরেশিয়া বা লরেন্সিয়া বলতে পারি। আর দক্ষিণের পার্টটি হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, মানে তখন দুটো মেরু তৈরি হলো, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। আমাদের হচ্ছে উত্তরের দিকে যে হেমিস্ফিয়ারটা, সেটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারটা আমরা লরেন্সিয়া বলতে পারি, এবং সাউথের দিকে যে সাউথার্ন হেমিস্ফিয়ার, সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তাই এই দুটির মাঝখানে দেখো সমুদ্রটা, এবার দুটো ল্যান্ডমাসের মাঝখান দিয়ে সমুদ্রটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে। এই সমুদ্রটির নাম তখন দিয়েছেন উনি টেথিস সাগর। এবং এই টেথিস সাগর পরবর্তীকালে আমাদের সঙ্গে রিলেটেড হয় যে আমাদের হিমালয়া যেখানে তৈরি করেছে, সেইখানে হচ্ছে তৈরি হয়েছে টেথিস সাগরে বিভিন্ন পলি দিয়ে আমাদের হিমালয়া তৈরি হয়েছে। কিন্তু সেটিকে জানার আগে আমাদের কাছে দেখে নিতে হবে যে এইটুকু পার্টে আমাদের কাছে কিভাবে নেক্সট স্টেজগুলো আমরা কীভাবে কভার করেছি অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড ওয়েগনার। আমরা কিন্তু এটা অন্য কারোর মতামত নয়, শুধু অ্যালফ্রেড ওয়েগনারের মতামতই পড়ছি বা জানছি। নেক্সট পার্টে হচ্ছে দেখো জুরাসিক টাইম 145 মিলিয়ন ইয়ার্স আগে, সেখানে কি হলো, এই লরেন্সিয়া বা লরেশিয়া, সে আবার একটা ইস্টার্ন পার্ট একটা ওয়েস্টার্ন পার্ট, দুটো পার্টে ভেঙে যাচ্ছে। এবং গন্ডোয়ানা ল্যান্ড, সেও একটা মোটামুটি ইস্টার্ন পার্ট ওয়েস্টার্ন পার্টে ভেঙে যাচ্ছে। তা এগুলো কি হচ্ছে, আস্তে আস্তে কন্টিনেন্টগুলো একটা থেকে অন্যটা পুরো ভাঙতে শুরু করছে। নেক্সট পার্টে ক্রিটেশাস পার্টে কি হচ্ছে 65 মিলিয়ন ইয়ার্স আগে, সেখানে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট করে এসে গেছে কি, যে আফ্রিকা তার যে প্রেজেন্ট জায়গা, সেই জায়গায় মোটামুটি যাওয়ার চেষ্টা করছে, ইন্ডিয়া মুভ করার চেষ্টা করছে, নর্থ আমেরিকা সাউথ আমেরিকা কাছাকাছি আসার চেষ্টা করছে, নর্থ আমেরিকা দেখো ইউরোপের সঙ্গে কানেক্টেড রয়েছে এই জায়গাতেই। এই ডায়াগ্রামে যেটুকু রয়েছে এটুকুই কিন্তু কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন নেই। এবং আন্টার্কটিকা কিন্তু সাউথ আমেরিকার থেকে ভাগ হচ্ছে প্রায়, এবং অস্ট্রেলিয়া সাউথ আমেরিকা থেকে কিন্তু ভাগ হয়ে গেছে, সে এবার একটু উপরের দিকে ড্রিফট করছে। এই যে কন্টিনেন্টাল ড্রিফট, সে ড্রিফটিংটা স্টার্ট করছে। ইন্ডিয়া কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে।
লাস্ট পার্ট যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ডেতে আমরা যেভাবে আমরা জানি যে মাধ্যমিক লেভেলে এবং এইচএস লেভেলে আমরা যখন ভূগোল পড়েছি, বিশেষ করে মাধ্যমিক লেভেল বা তার নিচে, তখন তোমরা কি করেছো যে সেখানে হচ্ছে আমরা ম্যাপ পয়েন্টিংস করেছো। তোমরা সে ম্যাপ পয়েন্টিংসে ওয়ার্ল্ড ম্যাপ তোমরা জানো কীভাবে ওয়ার্ল্ডের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে। এখন তোমরা সবাই জিওগ্রাফির মানে সব থেকে উচ্চতম জায়গাটাতে তোমরা পৌঁছে গেছো, যে তোমরা মাস্টার ডিগ্রি করছো বা অনেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছো, তা তারা জানো যে ওয়ার্ল্ডের ম্যাপ কেমন দেখতে হয়। তাই এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন। তাই এই যে সিচুয়েশনটা আজকের দিনে যেমন রয়েছে, অ্যালফ্রেড ওয়েগনার যখন 1912-এ যখন থিওরিটা দেন, তখন কিন্তু এভাবেই কিন্তু ইন্ডিয়া আমাদের কিন্তু গোটা ওয়ার্ল্ডের চিত্রটা ছিল। কিন্তু উনি তার পাস্টটাকে, এই যে পাস্টে যে ঘটনা ঘটেছে, ক্রিটেশাস, জুরাসিক, ট্রায়াসিক, পারমিয়ান, কোন স্টেজে কী ছিল সেটা উনি কিছু পস্তুলেটস দিয়েছিলেন, কিছু ওনার চিন্তাভাবনা এবং কিছু প্রমাণ দিয়েছিলেন। সেই প্রমাণ দিয়ে উনিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। সেটাই হচ্ছে আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তা নেক্সট পার্টে যদি যাই, তো অ্যালফ্রেড ওয়েগনার এই বর্তমান দেখে পুরোনো দিনে কীভাবে ফিরে গেলেন, সেখানে উনি 5টি ফোর্সের কথা বলেছেন, যে 5টি ফোর্স এই কন্টিনেন্টগুলোকে ড্রিফট করতে হেল্প করেছে। ফার্স্ট ফোর্স কি আমাদের রয়েছে পোল ফ্লাইট ফোর্স, যেটাকে নর্মালি সেন্ট্রিপেটাল ফোর্স তোমরা ক্লাইমেটোলজিতে পড়েছো। তা সেন্ট্রিফিউগাল ফোর্সের একটি পার্ট হচ্ছে পোল ফ্লাইট ফোর্স, যে সেন্ট্রিফিউগাল ফোর্সের মধ্যে একটি ছোট পার্ট, যে পার্টটি কী করে বিভিন্ন কন্টিনেন্টগুলোকে মুভ করতে সাহায্য করে। তাই এটা অ্যালফ্রেড ওয়েগনার বলেছিলেন যে পোল ফ্লাইট ফোর্স এখানে হেল্প করেছে। নেক্সট রয়েছে আমাদের কাছে টাইডাল ফ্রিকশন ফোর্স। এটা কি তোমরা জানো যে আমাদের যে টাইড, যে আমাদের পৃথিবীর মধ্যে হয়ে থাকে, বিভিন্ন জলভাগগুলি একদিকে জোয়ার একদিকে ভাটা হয়ে থাকে। তা সেই জোয়ার ভাটা যখন হয়, সেই জোয়ার ভাটা হওয়ার জন্য মেন কারণটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল অফ মুন অ্যান্ড সান। আমাদের সূর্য এবং চাঁদের যে আমাদের গ্র্যাভিটেশনাল পুল, সেই পুল করার জন্য, টেনে নেওয়ার জন্য কিন্তু টাইডাল ফ্রিকশনটা হয়। এবং এটিকেও একটি অ্যালফ্রেড ওয়েগনার বলেছেন যে এই শক্তিটির জন্যও কিন্তু আমাদের কন্টিনেন্টগুলি ড্রিফট করেছে। নেক্সট উনি একটা বলেছেন যে ফোর্সেস ফ্রম ডেভিয়েশনস ফ্রম দি এলিপসয়েড অফ রিভলিউশন। আর্থ যে রিভলিউশন করে, সেই এলিপসয়েডের ওপর যে মুভমেন্ট, সেই এলিপসয়েডের মুভমেন্টের জন্য কন্টিনেন্টগুলোকে ড্রিফট করেছে। এরকমই আরও দুটি কারণের কথা উনি বলেছেন, যে কনভেকশন কারেন্ট যেটা আমাদের রয়েছে, সাইমান যে লেয়ারটা আমাদের রয়েছে, তোমরা আর্থের ক্রাস্ট বা ইন্টেরিয়র, এই পার্টগুলো তোমরা পড়েছো অনেকে, তোমরা এগুলো ক্লাস 7-8 থেকে পড়ে আসছো জিওগ্রাফিতে। আজকে তোমরা মাস্টার ডিগ্রি পড়ছো, তাই এগুলো তোমাদের কাছে খুবই পরিচিত। তাই এখানে কন্টিনেন্টাল, আমাদের যে এই কন্টিনেন্টের নিচে যে আমাদের এই কনভেকশন কারেন্টের যে ফ্লো, সেই ফ্লোটাকেও কিন্তু উনি একটি বড় ফোর্স হিসেবে দেখিয়েছেন। নেক্সট আমাদের যে বিভিন্ন রক ফর্মিং ফোর্সগুলো, একটি রক কীভাবে ডিসপ্লেসমেন্ট হয়, ফোল্ডিং, ফল্টিং, যাবতীয় সেই ফোর্সগুলোর জন্যও কিন্তু উনি বলেছেন যে আমাদের কন্টিনেন্টগুলো ড্রিফট করেছে। তাই এই মোটামুটি 5টি ফোর্স উনি কিন্তু ওনার থিওরিতে দিয়েছেন। এই 5টি ফোর্সকে প্রমাণ করার জন্য এবং ওনার এই থিওরিটাকে দাঁড় করানোর জন্য উনি কিছু বেসিক অ্যাজামশনস নিয়ে নিয়েছিলেন। সেই বেসিক অ্যাজামশনসগুলো কী কী? সেই বেসিক অ্যাজামশনসগুলো এরকম যে এই 5টি ফোর্স কীভাবে কাজ করে এটা বোঝানোর জন্য উনি কিছু বেসিক অ্যাজামশন নিয়েছিলেন। যে কোনো জায়গায় আমাদেরকে শুরু করতে গেলে আমাদের একটা বেসিক জায়গা থেকে শুরু করতে হয়, সেখানে কিছু অ্যাজামশন নিতে হয়। যেমন আমি একটা সিম্পল তোমাদের এক্সাম্পল দিই, যে আমরা যত বড়ই অঙ্ক করতে চাই, যত বড়ই নাম্বার আমরা হিসেব করতে চাই, 0 থেকে 9 এই সংখ্যাগুলিকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না। 0 গোল মতো দেখতে একটা, সেটাকে আমরা 0 বলছি। একটি ডান্ডার মতো ওপর নিচে লাইনের মতো দেখতে আমরা 1 বলছি। তা এই ধরনের যে বিভিন্ন জিনিস বা দুটি 0 ওপর নিচে জয়েন করতে তখন 8 বলছি। তা এই যে শেপগুলো, এগুলোকে আমরা যদি ফিক্স না করতাম, আমাদের আগেকার যারা মনীষীরা তারা যদি ফিক্স না করতেন, তাহলে কিন্তু 0 থেকে 9 আমরা জানতাম না এবং বড় কোনো নিউমেরিক্যাল আমরা অ্যানালিসিস কোনো কিছু করতে পারতাম না। সেরকম যে কোনো থিওরিকে যখন এস্টাবলিশ করতে হয়, তখন তার কিছু বেসিক অ্যাজামশনস লাগে, সেগুলিকে পরে আস্তে আস্তে প্রুভ করা যায়। সেরকম উনি এখানে কিন্তু মোটামুটি 5টি অ্যাজামশনস নিয়েছিলেন। বলা যায় 5টি ফোর্সের জন্য 5টি অ্যাজামশনস মোটামুটি নিয়েছিলেন উনি। সেখানে অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড ওয়েগনারস বুক, অ্যালফ্রেড ওয়েগনারের বইটি থেকে আমরা যেটা দেখতে পাই, যে উনি ওখানে বলছেন দুটো দিক দিয়ে কিন্তু আমাদের মুভমেন্ট ফার্স্ট হয়েছে। একটা ইকুয়েটর ওয়ার্ড মুভমেন্ট হয়েছে, একটা ওয়েস্ট ওয়ার্ড মুভমেন্ট হয়েছে। তোমরা দেখেছো, আমি যে আগে ডায়াগ্রামগুলো দেখালাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েটর থেকে উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে কন্টিনেন্টগুলো একবার সরে গেছে, এবং ওয়েস্ট ওয়ার্ড ডান দিকে বাঁ দিকে, মানে মোটামুটি ওয়েস্টের দিকে কন্টিনেন্টগুলি সরে গেছে। তাই ইস্ট ওয়েস্ট মুভমেন্ট এবং নর্থ সাউথ মুভমেন্টটাকে উনি বলেছেন ইকুয়েটর ওয়ার্ড মুভমেন্ট, এবং ইস্ট ওয়েস্ট মুভমেন্টটাকে উনি বলেছেন ওয়েস্ট ওয়ার্ড মুভমেন্ট। তাই এই মুভমেন্ট হওয়ার জন্যই কিন্তু মেনলি কন্টিনেন্টাল ড্রিফটের ফলে বিভিন্ন কন্টিনেন্টগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই এটাকে উনি প্রুভ করার জন্য আরও কিছু জিনিস উনি অ্যাজামশনস দিয়েছেন। যেমন আর্থের রোটেশন, আর্থ ওয়েস্ট থেকে ইস্টে রোটেশন করে, তাই উনি ধরে নিয়েছেন যে টাইডাল কারেন্টগুলিও কিন্তু ইস্ট থেকে ওয়েস্টে অ্যাক্ট করবে, ঠিক উল্টো দিকে অ্যাক্ট করবে।
ঠিক একই রকমভাবে টাইডাল ফোর্সের এত ক্ষমতা আছে যে সে একটা কন্টিনেন্টকে মুভ করাতে পারে, যদিও আমরা সেটি এখনকার দিনে কিন্তু কোনো জায়গায় দেখতে পাই না, আমরা কিন্তু আমাদের কাছে সেটা আমরা ফোকাস করতে পারি না যে টাইডাল ফোর্সের জন্য একটা বিশাল বড় ল্যান্ডমাস, একটা পুরো কান্ট্রি, একটা পুরো কন্টিনেন্ট মুভ করে যাচ্ছে, এটা আমরা দেখতে পাই না যদিও। নেক্সট সেন্ট্রিফিউগাল ফোর্স, যে সেন্ট্রিফিউগাল ফোর্স যখনই পোল থেকে ইকুয়েটরের দিকে বা ইকুয়েটর থেকে পোলের দিকে যখন আমরা যাই তখন কিন্তু একদিক থেকে অন্যদিকে বাড়তে থাকে এবং কমতে থাকে। তাই এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য উনি বলছেন যে কন্টিনেন্টগুলো মুভ করা পসিবল, এটা ওনার একটা পোস্টুলেটস রয়েছে। নেক্সট রয়েছে ওনার কাছে কি, যে যখন এই ফোর্সগুলো সবগুলো কিন্তু অ্যাট এ টাইম হঠাৎ করে কোনো কিছু কিন্তু কোনো মুভমেন্ট করতে পারে না, উনি এই থিঙ্কিংটাও নিয়ে নিয়েছেন যে এই ধরনের যে ফোর্সগুলো, এই ফোর্সগুলো যখন লং টার্মে কাজ করবে, মিলিয়নস অফ ইয়ার্স ধরে যখন কাজ করবে, তা কাজ করার ফলে তার ছোট ছোট একটু একটু করে মুভমেন্ট করতে করতে বিশাল বড় চেঞ্জ হবে। যার একটা এক্সাম্পল আজকের দিনে এই মানে আমাদের কাছে যে ওয়েগনারের থিওরি থেকে আসা যে একটা বড় বিষয় প্লেট টেকটনিক্স, তোমরা অনেকে পড়ো, আমাদের এই সিলেবাসের নেক্সট পার্টি হচ্ছে প্লেট টেকটনিক্স। তা প্লেট টেকটনিক্স তোমরা জানো যে প্রতিটি প্লেটের মুভমেন্ট কম বেশি কয়েক মিলিমিটার পার ইয়ার, মিলিমিটার মানে সেটা সামান্যতম স্কেল তোমরা ইউজ করছো, জানো তোমরা মিলিমিটার কতটা হয়, কয়েক মিলিমিটার করে করে তারা যখন মুভ করতে থাকে মিলিয়নস অফ ইয়ার্সের পরে তারা কিন্তু অনেক বেশি বড় মুভমেন্ট একটা দেখা যায়, অনেক বড় একটা জায়গা থেকে অন্য জায়গায় ডিসপ্লেসমেন্ট দেখা যায়। তাই এটা কিন্তু উনি ওনার থিওরিতে উনি এই অ্যাজাম্পশনসটাও নিয়েছেন, মোটামুটি 5টা অ্যাজাম্পশনস। এরপরে এই অ্যাজাম্পশনসগুলোকে উনি যখন জট ডাউন করলেন, এক জায়গায় যখন সাম আপ করলেন, তখন উনি যে আমাদেরকে যে প্রমাণগুলো দিয়েছিলেন সেই প্রমাণগুলো কিন্তু বেশ আমাদের কাছে সম্ভাবনাপূর্ণ এবং প্রমাণগুলো কিন্তু যথেষ্ট ভালো প্রমাণ। এর পিছনে একটা কারণ আছে, কারণ অ্যালফ্রেড ওয়েগনার তিনি আদপে একজন সায়েন্টিস্ট, একজন জিওফিজিসিস্ট, এবং অন্যদিকে হচ্ছে তিনি একজন অ্যাডভেঞ্চারার, তিনি প্রচুর ভ্রমণ করতেন এবং তিনি মারা যানও ভ্রমণ করতে গিয়েই। আন্টার্কটিকায় যখন তিনি এক্সপেডিশন করছিলেন, ঘুরছিলেন, তখন তিনি খাবার না পেয়ে এবং তুষারঝড়ের মধ্যে পড়ে গিয়ে তিনি মারা যান এবং তার বডিটি অনেক দিন পরে পাওয়া গেছিলো বলে শোনা যায়, কিন্তু আদপে তার বডি পাওয়া গেছিলো বলে জানা যায় না, ঠিকভাবে আমরা জানতে পারি না। তাই অ্যালফ্রেড ওয়েগনার উনি কিন্তু অ্যাডভেঞ্চার করতে গিয়েই মারা যান। তাই এই অ্যাডভেঞ্চারের ফলে এবং ওনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং ওনার যে নলেজ, সেই নলেজ সব মিলিয়ে উনি বেশ কিছু আর্গুমেন্টস এবং রিমার্ক দেন। মোটামুটি 8 মানে আমাদের কাছে 8টা আর্গুমেন্ট এবং রিমার্ক দিয়েছেন, যেগুলিকে আমরা এই আর্গুমেন্টগুলোকেই পরবর্তীকালে আমরা আমাদের পড়ার সময় যে অ্যালফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরির যে বিভিন্ন এভিডেন্স বলে আমরা পড়াশোনা করে থাকি। সেই আর্গুমেন্টগুলো কী কী? জিওরেটিক আর্গুমেন্ট, জিওফিজিক্যাল আর্গুমেন্ট, জিওলজিক্যাল আর্গুমেন্ট, প্যালিওন্টোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল আর্গুমেন্ট, paleoclimatic arguments, polar migrations, remark about sciosphere and remark on the deep sea floor। এই 8টি আর্গুমেন্ট এবং রিমার্ক এগুলিকে একসঙ্গে করে আমরা আজকে আমাদের সহজ ভাষায় এভিডেন্স বলে যেগুলি পড়ি, সেই এভিডেন্সগুলি কিন্তু অ্যাকচুয়ালি এই ওনার অ্যালফ্রেড ওয়েগনারের দেওয়া আর্গুমেন্টস এবং রিমার্কের একটা পুরোপুরি সাম আপ করা একটি বিষয়। তাই এই অ্যালফ্রেড ওয়েগনারের যে এভিডেন্সগুলি ছিল, মোটামুটি 7টা কংক্রিট এভিডেন্স আমরা আমাদের পড়াশোনার মধ্যে আমরা নিতে পারি। তা সেখানে 7টা কংক্রিট এভিডেন্স যেগুলো রয়েছে আমরা খুব শর্টে যদি দেখতে চাই, যেমন ধরো ফার্স্ট একটা এভিডেন্স রয়েছে যে ফিজিক্যাল ফিচার্সের যে অ্যাপারেন্ট অ্যাফিনিটি, কীভাবে তারা একদিক থেকে অন্যদিকে মুভ করেছে। ফিজিক্যাল ফিচার্স মানে আমাদের কন্টিনেন্টসগুলো কীভাবে মুভ করেছে, তাদের মধ্যে কোনো কানেকশন আছে কি না। তা এই জিনিসগুলো যদি দেখি, তা এখানে হচ্ছে ব্রাজিল যে কান্ট্রিটা, সেই কান্ট্রির যে একটা ডান দিকে যেটা খাঁজ রয়েছে, সেই খাঁজটি এবং উপরের দিকে যে একটা বালজি অংশ, বেরিয়ে থাকা অংশ, সেটি কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু গাফ অফ গুয়েনা সাউথ আফ্রিকার সঙ্গে সুন্দর মার্জ করে, যেটাকে আমরা জিগস অফ ইট বলি। তাই জিগস অফ ইট মানে কি, দুটো কন্টিনেন্ট বা দুটো জিনিসকে যখন কাছাকাছি আমরা নিয়ে আসি, তাহলে দুটো যদি মোটামুটি একই রকমভাবে ম্যাচ করে যায়, দেখে মনে হয় যে একটি পার্টেরই একটি বড় পার্টের দুটি অংশ, তা সেটাকে আমরা জিগস অফ ইট বলি। তাই এই জিগস অফ ইট কিন্তু উনি বলেছিলেন যে ব্রাজিল এবং গাফ অফ গুয়েনা এই দুটো জায়গায় কিন্তু ম্যাচ করছে, জিগস অফ ইট হচ্ছে। ঠিক একই রকমভাবে আরও কিছু জিগস অফ ইট আছে, শুধু একটা জিগস অফ ইট নেই, যেমন হচ্ছে গ্রিনল্যান্ড এবং তার সঙ্গে হচ্ছে এলসমেয়ার অ্যান্ড ব্যাফিন আইল্যান্ড যেটা রয়েছে কানাডা এবং গ্রিনল্যান্ডের এই দুটি পার্ট কিন্তু এটাও কিন্তু সুন্দরভাবে জিগস অফ ইটে ফিট করে। আমাদের কাছে রয়েছে ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া
মানে আমাদের একদম ওয়েস্টার্ন যে কোস্টটা রয়েছে, যে করমণ্ডল মালাবার উপকূল, যেটা যে করমণ্ডল মালাবার উপকূলের সঙ্গে মাদাগাস্কার এবং আফ্রিকার বেশ কিছু পার্টকে সেটাও জিগসোফিটে ফিট করানো যায়। নর্থ এবং সাউথ আমেরিকার একটা সাইডের সঙ্গে একদম ডান দিকের সাইডের সঙ্গে আফ্রিকা এবং ইউরোপের বাঁ দিকের সাইড সেটাকে ম্যাচ করানো যায়। কারণ তোমরা দেখতে পাচ্ছিলে যে কয়েকটা ওখানে ছবিতে দেখানো হচ্ছিল যে ইউরোপ থেকে নর্থ আমেরিকা কীভাবে আলাদা হয়েছে, তা ওই জায়গাগুলোকে মোটামুটি ম্যাচ করলে কিন্তু দেখা যায় যে একই রকম হচ্ছে। এবং একই সঙ্গে আরেকটা বড় একটি প্রমাণ দিয়েছিলেন উনি, যে ক্যালেডোনিয়ান এবং হার্সেনিয়ান মাউন্টেন ইউরোপে এবং আমাদের এবং অ্যাপালেশিয়ান্স মাউন্টেন ইউএসএতে, এই দুটি মাউন্টেনকে যদি কাছাকাছি দুটো ল্যান্ডমার্ককে নিয়ে আসা হয় তাহলে কিন্তু সুন্দর দেখে বোঝা যায় যে দুটো একটা মেন রিজেরই দুটো পার্ট, একটা মেন মাউন্টেন চেন সেটাকে যেন ভেঙে দিয়েছে, মাঝখান থেকে যেন কেটে দিয়েছে। তা এরকমভাবে কিন্তু উনি বেশ কিছু প্রমাণ দিয়েছিলেন, যদিও প্রমাণগুলির অনেক ক্রিটিসিজম আছে যে অ্যাকচুয়ালি মানে একদম কোনো রকমভাবে মানে পুরোপুরি সুন্দরভাবে ফিট করছে, কোনো রকম কোনো মিসম্যাচ নেই এমনটা কিন্তু না। সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় মিসম্যাচ আছে। জিগসোফিটের দূর থেকে দেখলে বা ওভারঅলি দেখলে দেখে মনে হয় যে খুব সুন্দর ফিট করছে, কিন্তু বেশ কিছু জায়গায় সেখানে ফিট করে না। যেমন ইন্ডিয়ার পজিশন এমনভাবে সরে গেছে এবং ইন্ডিয়ার পজিশন এমনভাবে ডিস্টর্ট হয়ে আছে, সেই ডিস্টর্শনের জন্য ইন্ডিয়া এবং মাদাগাস্কার যে সত্যিই তারা ম্যাচ করবে কি না যদি আমরা দেখতে চাই তাহলে সেখানেও একটা কোশ্চেন থেকে যায়। কারণ ইন্ডিয়ার পার্টে তোমরা জানো যে ইন্ডিয়ান প্লেট একটু টিল্টেড হয়ে আছে, হেলে আছে, বেঁকে আছে, তার জন্য সেটাকে যদি অ্যাকচুয়ালি ম্যাচ করাতে চেষ্টা করি ম্যাচ করবে কিনা আমরা আমাদের কাছে একটা ক্রিটিসিজম আছে সেই নিয়ে। নেক্সট হচ্ছে উনি যে এভিডেন্স দিয়েছেন পোলার ওয়ান্ডারিং। পোলার ওয়ান্ডারিং জানো যে পোলগুলি আমাদের নর্থ পোল সাউথ পোল সেগুলি বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় এই পোলগুলি ছিল, তাই এই পোলগুলির পজিশন বিভিন্ন সময় বিভিন্ন দিকে ড্রিফট করেছে। তা এগুলিকে উনি বলেছিলেন যে পোলগুলি ড্রিফট করেছে, এটা হচ্ছে পোলার ওয়ান্ডারিং, এই কনসেপ্টটা উনি নিয়েছিলেন এবং এখানে এটাকে একটা এভিডেন্স হিসেবে উনি প্রমাণ করতে চেয়েছিলেন। বাট এখানেও দেখা যায় যে পোলগুলি মানে প্রমাণ যখন উনি দিচ্ছেন সেই প্রমাণের বিরুদ্ধে একটাই যুক্তি যে পোলগুলোই শুধু মুভ করছে, পোলগুলোর সঙ্গে সঙ্গে তো কন্টিনেন্টগুলোও মুভ করছে, তাহলে পোল এবং কন্টিনেন্ট দুটো তো কোনো সময় ম্যাচ করেও ছিল, তাহলে সেগুলি কীভাবে আলাদা আলাদা হয়ে রয়েছে, তাই এটা একটা ক্রিটিসিজম রয়েছে। নেক্সট উনি এভিডেন্স নিয়েছিলেন বোটানিক্যাল এভিডেন্স। সেখানে কি বোটানিক্যাল মানে আপনারা সবাই জানেন যে বোটানিক্যাল অর্থ হচ্ছে আমাদের গাছপালা, তার সেখানে উদ্ভিদ, সেই উদ্ভিদের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্টিনেন্টে যে বিভিন্ন উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে কীরকম ম্যাচ করছে, তারা কীভাবে তাদের মধ্যে সম্পর্কটা কীরকম। তা সেখানে নর্মালি গ্লসোপটেরিস ভেজিটেশন ইন কার্বনিফেরাস রক বা হচ্ছে এগুলো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ফকল্যান্ড এই বিভিন্ন জায়গাতে সেম একই ধরনের গ্লসোপটেরিস ভেজিটেশন দেখা গেছিল। তার জন্য হচ্ছে এটিকে একটা বোটানিক্যাল এভিডেন্স হিসেবে নিয়ে নেওয়া হয় যে গন্ডোয়ানা ল্যান্ড থেকে এই সব কান্ট্রিগুলো তৈরি হয়েছে এবং সেখানেই এই ধরনের ভেজিটেশনটা পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এই সমস্ত ল্যান্ডমার্কসগুলি, সমস্ত কান্ট্রিগুলি, কন্টিনেন্টগুলি নিশ্চয়ই গন্ডোয়ানা ল্যান্ড হিসেবেই ছিল আগেকার দিনে। তাই এটা একটা প্রমাণ উনি দিয়েছিলেন। তা সেখানে দেখা যায় যে এই সিমিলার একই ধরনের ভেজিটেশন কিন্তু ইরান, সাইবেরিয়া বা আফগানিস্তান সেসব জায়গাতে পাওয়া গেছে, যেগুলি কিন্তু অ্যাকচুয়ালি লরেন্সিয়ার পার্ট। তাই সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের যুক্তিটি কিন্তু প্রমাণিত হয় না, যুক্তিটি ভুলভাবে প্রমাণিত হয়। এরপরও আরও কিছু উনি দিয়েছিলেন প্রুফ, যেগুলি হচ্ছে এভিডেন্সের মধ্যে যে ফসিল ডিস্ট্রিবিউশন, যেমন লেমুর হচ্ছে আমাদের ইন্ডিয়া, মাদাগাস্কার এখানেই পাওয়া যায়। এটা খুব একটি ভালো প্রমাণ, যে প্রমাণটি এখনও পর্যন্ত আমাদের সায়েন্টিস্টরা এর বিরুদ্ধে কোনো যুক্তি পাননি, এর কোনো ব্যতিক্রম পাননি। বা মেসোসরাস নামে যে একটা রেপটাইল যেটা মোটামুটি ব্র্যাকিশ ওয়াটারে থাকতো, তাই এই দুটি প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই এর বিরুদ্ধে কোনো যুক্তি সেভাবে কিন্তু আমরা খাড়া করতে পারিনি। 5 নম্বর এভিডেন্স দিয়েছিলেন রক অফ সেম এজ অ্যাক্রস দি ওশেন। আমাদের যে ওশেন ফ্লোরগুলি রয়েছে সেখানে সেই ওশেন ফ্লোরের মধ্যে বিভিন্ন জায়গায় যে রক্সগুলি আছে, ওল্ডেড রক্সগুলি, সেই ওল্ড রক্সগুলির মধ্যে একটা খুব সুন্দর কানেকশন উনি দেখাতে চান পরবর্তীকালে, যেটি সি ফ্লোর স্প্রেডিং হিসাবে একটি থিওরিকে তৈরি করে। এবং এইটাই কিন্তু উনি দেখাতে চেয়েছিলেন যে রকগুলি কীভাবে একটি সময় অন্যটি কানেক্টেড, একই সময় বিভিন্ন জায়গাতে কীভাবে রকগুলি তৈরি হয়েছে। তা সেখানে শুধুমাত্র উনি বলেছিলেন যে ব্রাজিল কোস্টের সঙ্গে ওয়েস্টার্ন আফ্রিকার ম্যাচ করাতে চেয়েছিলেন, কিন্তু দেখা গেছে শুধু ব্রাজিল কোস্ট, ওয়েস্টার্ন আফ্রিকা নয়, সেম টাইমের রক আরও বিভিন্ন জায়গাতে অ্যাভেলেবেল। তাই সেজন্য তার থিওরিটিকে এখানেও এই একটি কারণ দেখিয়ে এবং একটি যুক্তি দিয়ে কিন্তু এই রক অফ সেম এজ অ্যাক্রস দি ওশেন এটা কিন্তু আমরা কিন্তু খণ্ডন করতে পারি, ভেঙে ফেলতে পারি, তার এই যুক্তিটা না নিতেও পারি। একেবারে টিলাইট ডিপোজিট হচ্ছে সেডিমেন্টের রকের মধ্যে একটি ডিপোজিট হয়, যেটি গ্লেসিয়ার বা হিমবাহের কাজের ফলে টিলাইট ডিপোজিট দেখা যায়। তা টিলাইট ডিপোজিটের ক্ষেত্রেও তিনি যে প্রমাণ দেন সেই প্রমাণের ক্ষেত্রে দেখা যায় তিনি নর্থ আমেরিকাকে তিনি তার কনসিডারেশনের মধ্যে আনেননি।
তিনি বলেছিলেন যে অ্যালফ্রেড ওয়েগনার বলেছিলেন যে ইন্ডিয়া, আফ্রিকা, ফকল্যান্ড, মাদাগাস্কার, আন্টার্কটিকা, মানে যে কান্ট্রিগুলোকে উনি ধরছেন যে গন্ডোয়ানা থেকে তৈরি, তাদের মধ্যে টিলাইট ডিপোজিট রয়েছে। কিন্তু পরবর্তীকালে 1970 সালের পরে বা ওই সময় দেখা যায় যে নর্থ আমেরিকাতেও কিন্তু টিলাইট ডিপোজিট রয়েছে। তাই সেজন্য কখনোই মেনে নেওয়া যায় না এই যুক্তিটিকেও। লাস্ট তিনি একটি পয়েন্ট বলেছিলেন যে প্লেসার ডিপোজিট, মেনলি আমাদের যে গোল্ড প্লেসার ডিপোজিট রয়েছে সেখানে ঘানা কোস্ট এবং ব্রাজিল কোস্টের কথা উনি বলেছিলেন যে ঘানা কোস্ট এবং ব্রাজিল কোস্ট দুদিকে প্লেসার ডিপোজিট রয়েছে, তাহলে দুটো জায়গা নিশ্চয়ই একসঙ্গে কোনোদিন না কোনোদিন ছিল। তা কিন্তু সেখানে দেখা যায় যে এখন নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম বিভিন্ন জায়গাতে প্লেসার ডিপোজিটস ইন গোল্ড ভেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তাই এই একটি যুক্তিকেও কিন্তু মেনে নেওয়া যায় না। তা সব মিলিয়ে দেখা যায় যে দুটি বা তিনটি যুক্তি এখনো পর্যন্ত ওনার যে দেওয়া যুক্তিগুলির মধ্যে, এভিডেন্সগুলির মধ্যে দুটি বা তিনটি এভিডেন্স কিন্তু এখনো পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারিনি, কিন্তু অন্য সমস্ত যুক্তিগুলো কিন্তু আস্তে আস্তে সেগুলি ভেঙে পড়েছে, কারণ তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। তা সব মিলিয়ে এই যে থিওরিটা আমরা দেখলাম আমাদের নেটের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, এই যা বললাম এটুকু ইম্পর্টেন্ট। এরপরে আর যে দুটি পার্ট থাকে, সে দুটি পার্ট হচ্ছে যে এই থিওরিটির কোনো ড্রব্যাক, মানে এর কোনো খারাপ দিক আছে বা এই থিওরিটির কোনো নেতিবাচক দিক আছে, অন্যদিকে হচ্ছে যে এই থিওরিটির কোনো পজিটিভ সেন্স আছে কি, যে এই থিওরিটি আমাদের জেনে পড়ে লাভটা কী হবে। এটা অবশ্যই রিসার্চ ওরিয়েন্টেড একটি ব্যাপার, এটা রিসার্চের ব্যাপারে চলে যাচ্ছি। কিন্তু এখানে এই থিওরিটির ড্রব্যাক এবং পজিটিভ সাইড যদি আমরা আলোচনা করতে চাই, সেখানে দেখি যে অনেকগুলো ড্রব্যাক আছে। যেমন আমাদের কাছে ওয়েগনার এটা বলতে পারেননি যে ওয়েগনার ধরে নিয়েছিলেন যে মেসোজোইক যে টাইমটা, মানে 250 মিলিয়ন ইয়ার পারমিয়ান টাইম, সেই সময়ই থেকেই শুরু হচ্ছে আমাদের কাছে, সেই সময় থেকেই হচ্ছে যে আমাদের ওই বিভিন্ন রকম কন্টিনেন্টাল ড্রিফট এবং কন্টিনেন্টগুলি ব্রেক হচ্ছে, মানে প্যানজিয়া ব্রেক আপ হচ্ছে। তা তার আগে কি কোনো প্যানজিয়া ছিল? তার আগেও কি সেম ঘটনা আবার পুরোনো দিনে ঘটেছিল? তা সেই নিয়ে কিন্তু তিনি কোনো যুক্তি দিতে পারেননি। এবং একই সঙ্গে তার থিওরিতে বিভিন্ন যে ওশেন্সগুলো, মানে আজকের দিনে আটলান্টিক ওশেন, প্যাসিফিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, এগুলির সৃষ্টি নিয়ে উনি কোনো কথা বলতে পারেননি। উনি জাস্ট এই প্যান্থালাসা, টেথিস এটুকু নিয়েই সীমাবদ্ধ ছিলেন। নেক্সট আমাদের কাছে ওনার যে অ্যাজামশনসগুলো রয়েছে সেগুলো অনেকটা জেনারেলিস্টিক মনে হয়, অনেকটা কমন, মানে গল্পের মতো, সায়েন্টিফিক্যালি কারেক্ট মনে হয় না, যার জন্য ওনার থিওরিটিকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করা যায় না কখনোই। এবং তার যে কিছু ফোর্সের কথা তিনি বলেছেন, টাইডাল কারেন্ট, গ্র্যাভিটি বা হচ্ছে বুয়েন্সি ফোর্স, এইগুলি আমরা আজকের দিনেও দেখতে পাই। আজকের দিনেও টাইড কিন্তু হয়, জোয়ার ভাটা হয়, কিন্তু জোয়ার ভাটা যে একটা বড় কন্টিনেন্টকে মুভ করাতে পারে, সামান্যতম মুভ করাতে পারে, তার প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। কারণ হয়তো বিশাল বড় মুভমেন্ট করাতে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখনকার দিনে আমাদের কাছে যে বিভিন্ন রকম টেকনোলজি রয়েছে, সেখান থেকে আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সেখান থেকে আমরা মিনিমাম যদি মানে মিলিমিটার বা তার থেকেও কম যদি কোনো রকম মুভমেন্ট হয়, আমরা কিন্তু সেটা আইডেন্টিফাই করার মতো আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট এবং জ্ঞান আমাদের কাছে বা অন্যরকম সাফিসিয়েন্ট আমাদের কাছে টেকনোলজি রয়েছে, কিন্তু সেই দিয়ে কিন্তু কোনো রকম মুভমেন্ট বড় কন্টিনেন্টগুলিকে কোথাও দেখা যায় না। এবং মডার্ন থিওরি প্লেট টেকটনিক্স, এই প্লেট টেকটনিক্স থিওরি কিন্তু এখন প্রমাণ করে দিয়েছে যে প্যানজিয়া বা যে হোল আর্থ একটা জায়গায় রয়েছে, সমস্ত কন্টিনেন্ট, এটা কিন্তু একবার হয়নি, এটা কিন্তু বহুবার হয়েছে, বহুবার ড্রিফট করেছে, বিভিন্ন দিকে ড্রিফট করেছে। তাই প্লেট টেকটনিক যে মডার্ন থিওরি, এই থিওরিটি কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে পুরোপুরি অপোজ করে এবং কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে কিন্তু সামান্যতম জায়গায় শুধু হেল্প করে, বাকি জিনিসগুলোতে কিন্তু অপোজ করে থাকে। যদি পজিটিভ দিকের কথা বলি, যে এই থিওরিটি পড়ে পজিটিভলি আমি কী পেলাম বা আমরা কী শিখলাম, এই থিওরিটি হচ্ছে প্রথম কোনো গ্রাউন্ড ব্রেকিং থিওরি। এই থিওরিটি যদি ওই সময়ে ওয়েগনার যদি ওভাবে প্রকাশ না করতেন, ওয়েগনার প্রথম কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কথা বলেননি, উনি থিওরি আকারে প্রকাশ করেছিলেন তারও বহু আগে, মোটামুটি 1500 বা 1550, 1550 বা 1600 সালের দিকে, তখন কিন্তু বেশ কিছু ফিলোসফাররা তারা কিন্তু ড্রিফটিংয়ের কথা বলেন, যে আমাদের মহাদেশগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে বা সরে যাচ্ছে, এরকম অনেক থিওরির কথা বলেন, কিন্তু তারা কেউ কোনো থিওরিগুলোকে এস্টাবলিশ করতে পারেননি। অ্যালফ্রেড ওয়েগনার প্রথম কেউ যিনি থিওরিটাকে এস্টাবলিশ করতে পেরেছিলেন, তিনি সায়েন্টিফিক কমিউনিটির সামনে আনতে পেরেছিলেন, এবং এই গ্রাউন্ড ব্রেকিং থিওরিটাই কিন্তু পরবর্তীকালে সি ফ্লোর স্প্রেডিং, পরবর্তীকালে আমাদের কাছে
হচ্ছে যে প্লেট টেকটনিক্স, এই বিভিন্ন থিওরিগুলোকে কিন্তু জন্ম দিয়েছে। এবং এই থিওরিগুলো জন্ম যদি না দিত তাহলে কিন্তু আমাদের সাবজেক্টিভ নলেজ বা সায়েন্সটা এতটা এগিয়ে হয়তো আসতে পারতো না। তাই এটাই হচ্ছে একটা পজিটিভ সেন্স যে উনি প্রথম কিছু বলেছেন সেটাকে তার উপর ডিপেন্ড করে তাকে ভুল প্রমাণ বা ঠিক প্রমাণ যে কোনো কারণেই হোক আরও কিছু লোক অন্য কিছু নতুন নতুন জিনিসকে ইনভেন্ট করেছে। তা এই হচ্ছে আমাদের সব মিলিয়ে আমাদের নেটের সিলেবাসের জন্য এটুকুই আমাদের কন্টেন্টার ড্রিফটকে নিয়ে পড়াশোনা। হয়তো তোমাদের মধ্যে অনেক কোশ্চেন্স কোয়ারি আসবে যে এর বাইরে আর কিছু নেই, সত্যিই কিছু নেই। এর বাইরে নেটের কোশ্চেন আজ পর্যন্ত কোনো আসেনি এবং সিলেবাসে যেরকম ওরিয়েন্টেশন রয়েছে সেই ওরিয়েন্টেশনে এর বাইরে কোনো কোশ্চেন আসার মতো জায়গাও নেই। তাহলে এইটুকু মিলিয়েই কোশ্চেন, এর মধ্যে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, এর মধ্যে কনসেপ্ট বেস কোশ্চেন আসতে পারে, এর মধ্যে তোমাকে এর মধ্যে অ্যাজাম্পশনস কোশ্চেন আসতে পারে, এর মধ্যে অ্যাসারশন রিজনিং কোশ্চেন আসতে পারে, স্টেটমেন্ট আসতে পারে, যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে, কিন্তু এটুকু মিলিয়েই সবটা। তবে আমরা যখন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি সেই স্টাডি মেটেরিয়ালের মধ্যে আরও কিছু আমাদের কাছে অপশনস এবং কিছু কিছু ইনফরমেশন আমরা শেয়ার করি, যে ইনফরমেশনগুলো আরও তোমাদের কাছে ক্যাচি হবে এবং এটাকে মনে রাখার জন্য মনে রাখার পদ্ধতি আমরা ক্লাস টাইমে ডিসকাস করি, যেটা আজকের টাইম নেই বলে সবগুলোর ক্ষেত্রে ডিসকাস করা যাবে না। এবং শুধুমাত্র কন্টেন্টার ড্রিফট থিওরিটা খুব ইজি, এরপর আমাদের কাছে আরও ইজি এবং এর থেকে তুলনামূলক টাফ আমাদের কাছে টপিক আছে। প্রতিটি টপিকের জন্য আমাদের কাছে বিভিন্ন রকম আমরা টেকনিক্যাল ওয়ে আমরা নিয়ে থাকি, যে বিভিন্ন টপিকগুলোকে আমরা কিভাবে ডিসকাস করব এবং কিভাবে সহজে মনে রাখা যায় তার কিছু পদ্ধতি আমরা সেখানে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তাই এভাবেই কন্টেন্টার ড্রিফটকে মনে রাখা যায় এবং এর থেকে আরও ডিটেলে পড়তে গেলে একটু ওয়েট করতে হবে এবং সেগুলোর জন্য আমাদের নেক্সট ক্লাসগুলো ফলো করতে হবে। এবার আসি আমি যে আমরা এখন পড়াশোনার দিকটা আমরা মোটামুটি আজকে কভার করে ফেলেছি। নেক্সট আমাদের পার্ট যে তোমরা যারা এখানে আছো বা আপনারা যারা এখানে আছেন তারা এখানে এই প্রস্তুতি একাডেমিটা জানেন যেটা ফ্রি ডেমো ক্লাস। তা অ্যাকচুয়ালি প্রস্তুতি একাডেমি নেট পড়ায় এবং বিভিন্ন সাবজেক্টে নেট পড়ায়, শুধুমাত্র সাবজেক্ট না জেনারেল পেপারও পড়ানো হয়। তাই এখানে প্রস্তুতি একাডেমি অ্যাকচুয়ালি কী দেয় এবং প্রস্তুতি একাডেমির পক্ষ থেকে কেউ যদি নেট পড়ে তাহলে প্রস্তুতি একাডেমি তাদেরকে কী সাপোর্ট দেবে, তাই সাপোর্টের কথা আমি একটা চিত্রতে দেখানোর চেষ্টা করেছি। সাপোর্টে এখানে আমাদের কাছে রয়েছে, আমরা ফুল টপিক ডিসকাস করি, আমাদের কাছে সিলেবাসের কোনো পার্ট বাদ যায় না, সিলেবাসে আমরা ফুল টপিক ডিসকাস করি। ফুল টপিক ডিসকাস না করলে সেখানে অবশ্যই আপনাদের বলার জায়গা আছে এবং সেখানে ফিজ ফেরত নেওয়ার ইস্যুও থাকতে পারে, কিন্তু আমরা ফুল টপিক ডিসকাস করে থাকি উইদিন টাইম মানে পরীক্ষার নেট পরীক্ষার অন্ততপক্ষে 1 সপ্তাহ আগে পর্যন্ত আমরা কিন্তু ফুল টপিক ডিসকাস করে দিই। যদিও আমরা লাস্ট যে নেট হলো এই নেটের আগে পর্যন্ত আমরা প্রায় 15 দিন বা তারও আগে আমরা কিন্তু নেটের আমরা সিলেবাস শেষ করেছি, কারণ আমরা লাস্ট মোমেন্টে আমরা শুধু মক টেস্ট নিয়ে থাকি। নেক্সট রয়েছে আমাদের কাছে ফেসিলিটিস বলতে যে অনলাইন চ্যাটবক্স সাপোর্ট থাকে এনি টাইম 24/7, যে কোনো সময় অনলাইন আমাদের যে অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে অনলাইন চ্যাটবক্সে যে কোনো রকম কোশ্চেন্স কোয়ারি সেগুলো স্টুডেন্টরা এবং অ্যাসপায়ারেন্টসরা পাঠাতে পারে, সেগুলিকে আমরা ইমিডিয়েটলি সলভ করে পাঠানোর চেষ্টা করি। নেক্সট আমাদের কাছে ক্লাস কুইজ থাকে, যে আমরা ক্লাস যখন চলে তখন ওই ক্লাসের মধ্যেই অনলাইনে বেশ কিছু কুইজ থাকে, সেই কুইজগুলোর মাধ্যমে স্টুডেন্ট বা আপনারা কতটা এনগেজ রয়েছেন পড়াশোনার মধ্যে আমরা সেটা বুঝতে পারি, কারণ আমরা সেখান থেকে মার্কিং করি যে কোনো স্টুডেন্ট বা কোনো অ্যাসপায়ারেন্টস তাকে কোনো এক্সট্রা ফেসিলিটিস বা তাকে কোনো হেল্প করা দরকার কিনা এটা আমরা সেখান থেকে মার্ক করে নিই। আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি, পিডিএফে স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করে দিই, সেটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন বা আমাদের কাছে প্রিন্টেড ভার্সন কিনতে পারেন। এবং স্টাডি মেটেরিয়াল আমরা পিডিএফে নর্মালি প্রোভাইড করি, সেটা আমাদের অ্যাপস থেকে পাওয়া যায়, সেই পিডিএফ থেকে সেগুলিকে ডিটেলে স্টাডি মেটেরিয়াল পড়তে পারা যায়। এবং এখানে বলে রাখা দরকার যে স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু কোনো বই না, কোনো বইয়ের কোনো চ্যাপ্টার দিয়ে দিলাম বা কোনো বই থেকে কোনো কপি করে দিলাম এরকম স্টাডি মেটেরিয়াল না। আমাদের কাছে স্টাডি মেটেরিয়াল থেকে কনসাইজ, ছোট, সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় পড়ে বোঝা যাবে এমন স্টাডি মেটেরিয়াল। কারণ বিভিন্ন বই থেকে যে যদি কালেক্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে, বিভিন্ন বই থেকে পড়তে গেলে সেখানে অনেকগুলো বই দরকার হয়ে পড়ে। তাই আমরা আমাদের অ্যাসপায়ারেন্টসদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে আমরা কিন্তু পুরো একটা কনসাইজ ওয়েতে খুব শর্টে এবং সেখানে অনেক বেশি ইনফরমেটিভ আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি, যেখানে আমাদের নেটের ক্ষেত্রে আসা প্রতিটি কোশ্চেন যেন সেখান থেকে অ্যাভেল করা যায়, এটা আমরা চেষ্টা করে থাকি। এরপর রয়েছে আমাদের কাছে ফুল পেপার মক টেস্ট, যেভাবে পরীক্ষা হয় আপনাদের অনলাইনে, আপনারা যেভাবে পরীক্ষা দেন আর কি, নেটের পরীক্ষা বিভিন্ন কম্পিউটার বেসড সেন্টারগুলিতে গিয়ে সিবিটি মোডে দেওয়া হয়, যে কম্পিউটার বেসড টেস্টে যেভাবে পরীক্ষা দেওয়া হয় আমরা সেভাবে পরীক্ষার ব্যবস্থা করে থাকি।
যে নিজেদেরকে যাচাই করার জন্য, চেক করার জন্য যে কতটা আপনি রেডি আছেন, কতটা আপনি প্রিপেয়ার আছেন পরীক্ষার জন্য, সেটা আমরা কন্টিনিউয়াস করে থাকি। এবং এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অনেকের যে ভয়টা, নেট পরীক্ষায় থেকে ভয়টা কেটে যায়। একই সঙ্গে হচ্ছে যে তারা অনেক বেশি প্র্যাকটিস করতে করতে অনেক কোশ্চেন কমন পেয়ে যায়। তা এই বিষয়গুলি কিন্তু আমরা ফোকাস করি। এছাড়া আমাদের কাছে রয়েছে স্পেশাল ক্লাস। আমরা স্পেশাল ক্লাস কিছু প্রোভাইড করে থাকি। স্পেশাল ক্লাস বলতে আমরা যারা টিচার এখানে রয়েছি, যারা রেগুলার বেসিসে আপনাদেরকে ক্লাস আমরা প্রোভাইড করব, তার বাইরেও আমরা বিভিন্ন সময় চেষ্টা করে থাকি যে বিভিন্ন ফিল্ডের, জিওগ্রাফিরই বিভিন্ন ফিল্ডের যারা এমিনেন্ট স্কলার বা বিভিন্ন জায়গাতে রিসার্চ করছেন বা টিচাররা, তাদেরকে আমরা ইনভাইট করি এবং ইনভাইটেড লেকচারের ব্যবস্থা করি। সেখানে সেই ইনভাইটেড লেকচারে আপনারা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন। আমাদের পড়ানোর পরও এক্সট্রা পার্টগুলিকে সেখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, তাদের সঙ্গে ডিসকাস করতে পারবেন, তাদের কাছ থেকে অনেক বেশি ফেসিলিটিস নিতে পারবেন। নেক্সট পার্ট রয়েছে আমাদের কাছে যে প্রতিদিনের 1 ঘন্টা ক্লাস, মানে 1.5 ঘন্টা ক্লাস আমাদের থাকে। তা 1 ঘন্টা মোটামুটি আমরা পড়াশোনার জন্য রাখি এবং তারপরে নেক্সট যে 30 মিনিট সেটা আমরা ডিরেক্ট কোশ্চেন আনসার রাখি। সেখানে আপনারা 1:1 বা আপনারা স্ক্রিনের উল্টো দিকে থেকে অনলাইনে থেকে কোশ্চেন করতে পারেন, অ্যান্সার করতে পারেন, সেই সুবিধা থাকে। অফলাইন মিট করার সুবিধা রয়েছে আমাদের উইকলি ওয়ান ডে আমরা অফলাইন মিট করার আমরা চেষ্টা করি। সেই অফলাইন মিটিংয়ে আমাদের কাছে সমস্যাটা হয়, যেহেতু কলকাতা বেসড আমাদের সেন্টারটি, তা সেখানে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা সব আসতে পারেন না। তা অফলাইন মিটিংয়ের ক্ষেত্রে আমরা সেটিকে হাইব্রিড মোডে রাখি। হাইব্রিড মোড হয়তো আপনারা সবাই জানেন যে হাইব্রিড মোড হচ্ছে যে যারা অফলাইনে আসতে পারেন তারা অফলাইনে ক্লাসটাকে অ্যাটেন্ড করেন, সামনে ডিসকাস করেন, এবং যারা আসতে পারলেন না তাদের জন্য অনলাইন স্ক্রিনে তারা সেই ক্লাসটাকে তারা অ্যাটেন্ড করতে পারেন একই সঙ্গে একই সময়। তাই এটি থাকে। আমাদের কাছে ক্লাসের সুবিধা থাকে যে অডিও ভিজুয়াল রেকর্ড থাকে। আমরা যখন ক্লাস নিই সেই ক্লাসটি, এখন যে ক্লাসটি হয়ে গেল মানে ক্লাসের সমস্ত কিছু শেষ। আবার আমি নেক্সট টাইম কোনো সময় স্যারকে বা আমাদের যে ইনস্ট্রাক্টর তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, আবার একটি ক্লাসকে নতুন করে অ্যাটেন্ড করতে হবে, এমন না। আমাদের ক্লাসটি হয়ে যাওয়ার পর যারা আমাদের রেজিস্টার্ড ক্যান্ডিডেট থাকেন, সেই ক্যান্ডিডেটরা এই ক্লাসের হয়ে যাওয়ার ঠিক আধ ঘন্টার মধ্যেই পুরো অডিও ভিজুয়াল রেকর্ডিং, পুরো ক্লাসের রেকর্ডিংটা অ্যাভেলেবেল হয়ে যায় আমাদের ওয়েবসাইটে এবং আমাদের অ্যাপে। সেখান থেকে যারা আমাদের রেজিস্টার্ড ক্যান্ডিডেট তারা সেটিকে যতবার খুশি দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন। তবে বলে রাখা ভালো, এই যে ভিডিও ক্লাস বা ভিডিও অডিও ভিজুয়াল রেকর্ডিং থাকে, এটি কোথাও শেয়ার করা যায় না, কারণ শেয়ার অপশন আমরা দিই না। আমাদের রয়েছে উইকলি টেস্ট। প্রতি উইকে আমাদের 3টি করে সাবজেক্টের যে ক্লাস হয়, তারপরে বেশ কিছু বাকি যে 4 দিন গ্যাপ থাকে সেই সাবজেক্টের ক্লাস থাকে না, সেই সময় আমাদের উইকলি টেস্ট দেওয়া থাকে। উইকলি টেস্টে মোটামুটি 15 to 20 কোশ্চেন্স, মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ, যেরকম নেটে কোশ্চেন আসে সেই কোশ্চেন আমরা প্রোভাইড করি। এবং আমাদের অ্যাসপাইরেন্টসরা কী করেন, আমাদের ক্যান্ডিডেটরা কী করেন, সেই কোশ্চেনগুলিকে অ্যান্সার করে তারা অ্যাপে তারা সাবমিট করেন এবং তারা নিজেদেরকে চেক করে নিতে পারেন যে কোন অ্যান্সারটি ঠিক, কোন অ্যান্সারটি ভুল। এটা করা হয় আমাদের। ওল্ড কোশ্চেন পেপার সলিউশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওল্ড কোশ্চেন পেপার সলিউশন আমরা আমাদের মক টেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমরা কোনো দিন আমরা ওল্ড কোশ্চেন পেপার সলিউশন করি। যে ওল্ড একটা কোশ্চেন পেপার, 100 নম্বরের কোশ্চেন পেপার, তাকে নিয়ে আমরা ডিসকাস করি যে কোন অ্যান্সারটি ঠিক, কোনটি ভুল, কোনটা কী আছে, এটা আমরা ডিসকাস করে থাকি। এছাড়া রয়েছে ক্লাসের রিপিটেশন। যদি কোনো ক্লাস কখনো দরকার পড়ে, যে সেখানে কয়েকজনের হয়তো দরকার পড়লো যে একটা পার্টিকুলার টপিকের কোনো ক্লাস হয়তো তারা মিস করেছেন বা তারা হয়তো চাইছেন যে আবার একবার ক্লাসটিকে করানো হোক বা আরও ডিটেলে কিছু করানো হোক, তো সেক্ষেত্রে আমাদের ক্লাসের রিপিটেশন থাকে। সেই ক্লাসের রিপিটেশন কিন্তু আমাদের শুরুর দিকে থাকে না, এটা মোটামুটি এক্সামের আগে ক্লাসের রিপিটেশনটা থাকে। তাই এক্সামের আগে ক্লাসের রিপিটেশন অ্যাভেলেবেল হয়, এটা কোনো অসুবিধা নেই, অনলাইন মোডেই হয়। এবং ফাইনালি আমাদের যে কম্প্রিহেনশন, মেনলি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে প্যাসেজ থাকে, এই কম্প্রিহেনশনে আপনারা দেখেছেন যে একটি করে প্যাসেজ থাকে, যে কথাটা আমি আগেও বললাম, যারা পরীক্ষা দিয়েছেন তারা কোশ্চেনও দেখেছেন যে একটি করে প্যাসেজ বা কখনো দুটো প্যাসেজও থাকে। তা এই প্যাসেজগুলিকে পুরোপুরি ঠিকঠাকভাবে অ্যান্সার করার জন্য আমাদের কাছে ইংলিশ টিচার রয়েছেন। তিনি অনেকের, আমরা হয়তো ইংলিশ, আমাদের কাছে যারা রয়েছেন আপনারা, তারা হয়তো বাংলা ভার্সনে পড়াশোনা করেছেন বা বাংলা ভাষাতেই বেশি সহজভাবে বুঝতে পারেন, কিন্তু কোশ্চেন যেহেতু নেটের কোশ্চেন ইংলিশে হয় এবং হিন্দিতে হয়, তা আপনাদেরকে অ্যান্সার ইংলিশেই আপনারা কোশ্চেন থেকে করেন। তা সেক্ষেত্রে ইংলিশ বোঝার জন্য এবং যে কোনো রকম ডিফিকাল্টিতে হেল্প নেওয়ার জন্য বা হেল্প পাওয়ার জন্য আমাদের কাছে ডেডিকেটেড ফ্যাকাল্টি রয়েছেন। এবং ডেডিকেটেড ফ্যাকাল্টি তিনি কিন্তু কম্প্রিহেনশনটাকে কীভাবে লুসিড ওয়েতে, সিম্পল ওয়েতে বুঝে অ্যান্সার করা যায়, সেজন্য কিন্তু আমাদের কাছে ইংলিশের ফ্যাকাল্টি রয়েছেন, যিনি এই প্যাসেজগুলিতে হেল্প করে থাকেন। এবং ইউনিট স্পেসিফিক কম্প্রিহেনশন আমরা প্রোভাইড করে থাকি, মানে প্যাসেজ আমরা প্রোভাইড করে থাকি, সেগুলো আইদার হোমওয়ার্ক অর হচ্ছে অনলাইন কোশ্চেনের মধ্যে আমরা সেগুলো দিয়ে থাকি, বা চ্যাট বক্সে আমরা দিয়ে থাকি যে একটি প্যাসেজ, তার মধ্যে থেকে বিভিন্ন অ্যান্সারগুলি আপনি করে পাঠান একটা নির্দিষ্ট ডেটের মধ্যে, এটা আমরা করে থাকি। তো এই মিলিয়ে সব মিলিয়ে আমাদের ইউনিট স্পেসিফিক কম্প্রিহেনশনও থেকে থাকে, সেটি ইংলিশের টিচার আমাদেরকে সাপোর্ট দেন। সেই সাপোর্টটা সবসময় পাওয়া যায়, যেমন সাবজেক্টে সাপোর্ট পাওয়া যায় তেমন অন্যদিকে সাপোর্টটাও পাওয়া যায়।
এবং ফাইনালি আমি যে জায়গাটা আসি যে আমাদের কাছে এই প্রস্তুতি গ্রুপের সঙ্গে অ্যাটাচমেন্টের মাধ্যমে নেট পেতে গেলে যেমন আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক অন্যভাবে আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে যে আমরা তো এত কিছু ফ্যাসিলিটিস আমরা প্রোভাইড করতে চাইছি, কিন্তু আপনারা কি করবেন, আপনারা কতটা করবেন বা কতটা করবেন না, তা সেই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখা দরকার। তা সেখানে আমাদের কাছে আমাদের যেটা অনুরোধ আপনাদের কাছে, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন আমাদের এই যে ডিসেম্বর সেশনের জন্য, তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা রেগুলার ক্লাস করুন। শুধুমাত্র অডিও ভিজুয়াল রেকর্ডিং তার উপর ডিপেন্ড করে থাকবেন না, কারণ অনলাইন ক্লাস রেগুলার ক্লাস করলে সেখানে ডিসকাস করা, সেখানে টিচারের সঙ্গে ডিরেক্ট ইন্টারাক্ট করা, তার সঙ্গে কথাবার্তা বলা, সেখানে অনেক সুবিধা হয়। নেক্সট রয়েছে আমাদের যে ক্লাসের মধ্যে আমরা যে কুইজগুলো আমরা দিই, ক্লাসের মধ্যে অনস্ক্রিন কুইজ দিই, সেই অনস্ক্রিন কুইজগুলিকে আপনারা শুধু টিক করতে হয়, ABCD অপশন যে কোনো একটি অপশনকে যেটা ঠিক মনে হচ্ছে জাস্ট ক্লিক করে দিতে হয়। তা এগুলিকে আপনারা অবশ্যই করবেন। ক্লাসের মধ্যে শুধুমাত্র চুপচাপ বসে থাকলে হবে না, সেখানে ইন্টারাক্ট করতে হবে, কারণ আপনি যত ইন্টারাক্ট করবেন তত আপনারই ফেসিলিটি বাড়বে, আপনি তত বেশি ভালোভাবে নেট পরীক্ষাটা আপনি উত্তীর্ণ হতে পারবেন, আপনি একবারেই নেটটা কোয়ালিফাই করে যাবেন, এটা আমরা আশা করতে পারি। কিন্তু এই অনলাইন কুইজ আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে। এখানে আমাদের উইকলি যে টেস্ট আমরা দিই হোমওয়ার্ক বেসিসে 15 to 20 কোশ্চেন অন অ্যান এভারেজ, সেই 15 থেকে 20টি কোশ্চেনের অ্যান্সার আপনি সঠিক জানুন বা ভুল জানুন, সবগুলি কোশ্চেনকে অ্যান্সার করে অবশ্যই সাবমিট করবেন। আমাদের যে ক্লাসের মধ্যে ডিসকাশন যেটা হয় আফটার ক্লাস, মানে আমাদের রিগোরাস ক্লাস হওয়ার পর যে ফাইনাল 30 মিনিট যে ডিসকাশন হয়, সেই ডিসকাশনে অবশ্যই অংশগ্রহণ করবেন, আপনার মতামত জানাবেন, কোনো জিনিস বুঝতে না পারলে আপনি বারবার বলবেন, আমরা বারবার সেটা বোঝানোর চেষ্টা করব। তাই এইটা অবশ্যই ইনভলভমেন্ট দরকার ক্লাসের ডিসকাশনে। আমাদের থাকে এরপর এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট, অবশ্যই মক টেস্টে আপনারা পারফর্ম করবেন, মক টেস্ট কখনো মিস করবেন না। মক টেস্ট যত বেশি দেবেন তত আপনার প্র্যাকটিস হবে, আপনি তত বেশি কোশ্চেন সম্পর্কে এবং পরীক্ষা সম্পর্কে তত বেশি ওয়াকিবহাল হতে পারবেন, আপনি তত বেশি ভালোভাবে আপনার পরীক্ষাটা দিতে পারবেন। আমাদের যে স্পেশাল ক্লাসগুলি থাকবে সেগুলোতে আমরা স্পেশাল রিকোয়েস্ট করবো যে স্পেশাল ক্লাসে, যেহেতু আমাদের কাছে স্পেশাল ক্লাসগুলি কোনো একটি ইনভাইটেড ফ্যাকাল্টি আমাদের কাছে থাকেন, তার নির্দিষ্ট তিনি ওই বিষয়ে পারদর্শী এবং ওই বিষয়ে তিনি স্পেশালাইজড, তাই সেখানে তার ক্লাসটিকে আমাদের নর্মাল ক্লাসে যেভাবে ফোকাস করছেন তার ক্লাসটিকেও সেভাবে ফোকাস করতে হবে, পারলে আরও বেশি ফোকাস করতে হবে, যাতে তার যেহেতু কারণ তার কাছে আমরা নেক্সট দিন তাকে হয়তো পাবো না, তাকে হয়তো একটা দিনের জন্য একটা টপিকের জন্যই পাবো, তো সেজন্য তার ক্লাসে বেশি ফোকাস থাকা ইম্পর্টেন্ট। এরপরে আপনাদের আরও কিছু ছোটো ছোটো কাজ থাকে, যেমন ক্লাসের মধ্যে পড়ার সময় আমরা যখন পড়াচ্ছি টিচাররা, তখন আমরা কোনো একটা জিনিস ডিসকাস করছি, তখন কোনো ডাউট থাকলে সেগুলোকে পয়েন্ট আউট করুন, সেগুলোকে আমাদের চ্যাট বক্সে দিন, প্রয়োজনে আফটার ক্লাস যদি কোনো ডাউট থাকে সেই ডাউটগুলিকেও আমাদের চ্যাট বক্সে এবং মেসেজ রুমে আমাদেরকে পাঠান। আমাদেরকে যখনই কোনো কোশ্চেন থাকবে টিচারদেরকে জিজ্ঞাসা করুন, অনলাইন মোডে ক্লাস নেওয়ার সময় বা অফলাইনে, বা হচ্ছে আমাদের যখন আপনারা ক্লাসের মধ্যে থাকছেন না বা ক্লাস চলছেন আপনারা বাড়িতে আছেন, তখনও আমাদেরকে মেসেজ বক্স চ্যাট বক্সের মধ্যে কোশ্চেনগুলি পাঠান। আমাদের যে ক্লাসগুলি রয়েছে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, সেখানে কোশ্চেন করার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে আপনারা রেকর্ডেড ক্লাসটাকে বারবার দেখুন, যতবার দেখবেন আপনাদের কাছে ব্যাপারগুলো আরও ইজি হবে। আমাদের যে স্টাডি মেটেরিয়াল আমরা যেটা প্রোভাইড করি সেটিকে পড়ুন, সেটিকে মনোযোগ দিয়ে পড়ুন, সেটিকে টাইম দিয়ে পড়ুন, কারণ এই স্টাডি মেটেরিয়ালটি থেকে আপনি সমস্ত রকম কোশ্চেন আপনি অ্যান্সার পাবেন, এটা আমরা বলতে পারি হলফ করে যে স্টাডি মেটেরিয়ালটিকে খুব ডিটেলে পড়ুন, এবং একই সঙ্গে প্রস্তুতি একাডেমির বিভিন্ন যে ওয়ার্ক সেগুলোর সঙ্গে কানেক্টেড থাকুন। আমরা মাঝে মাঝে বিভিন্ন রকম মিটিংস করি, সেখানে স্টুডেন্টদের সুবিধা অসুবিধা, তাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো কিছু ডাউট থাকছে, অন্য কোনো রকম পড়াশোনা, শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনা রিলেটেড কোনো ইস্যু থাকছে, তা এই ধরনের জিনিস যদি কিছু থাকে সেটা অবশ্যই কানেক্টেড থাকবেন, আপনাদের মতামত জানাবেন। এবং ফাইনালি আপনাদের কাছে একটি ফাইনাল রিকোয়েস্ট, যারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন বা আজকে যারা রয়েছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আপনাদের মোবাইল বা ল্যাপটপ যেখান থেকে ক্লাস করবেন ইন্টারনেট কানেকশনটিকে ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আমরা তো অনলাইন ক্লাস করছি, তাই এখন সবার কাছে আশা করি বিভিন্ন রকম স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন এবং কম্পিউটার বা ডেস্কটপ যে কোনো ধরনের জিনিস থেকে আপনারা অ্যাভেল করেন, তা সেখানে ইন্টারনেট কানেকশনটিকে প্রপার রাখবেন, সেখানে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে থাকতে সুবিধা হবে। এবং প্লিজ ক্লাসের সময় আপনারা মাইক্রোফোনটিকে অফ করবেন এবং আপনাদের ভিডিওটিকে মানে স্ক্রিন শেয়ার বা ভিডিওটিকে অবশ্যই অফ করবেন, এতে আপনার ইন্টারনেটের খরচও কমবে এবং ক্লাসটি কোনোভাবেই ইন্টারাপ্টও হবে না। এবং আপনাদের কাছে এই সমস্ত বিষয় মিলিয়ে সব মিলিয়ে শেষ কথা হচ্ছে সেই কথাটি হচ্ছে যে একদম টাইম, যেটা ক্লাসের টাইম, যেটা যখন আমাদের ক্লাস শুরু হয় চেষ্টা করুন তার 5 মিনিট আগে ক্লাসে এন্ট্রি করার, কিন্তু তারপরে এন্ট্রি করবেন না, কারণ আপনি মিস করে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভিডিও দেখতে হতে পারে, ভিডিও রেকর্ডিং দেখতে হতে পারে, কিন্তু আপনি ক্লাসের মধ্যে অন টাইম আসুন।
সব মিলিয়ে এটাই আমাদের প্রস্তুতির পক্ষ থেকে বলা ছিল। এটা একটা ডেমনস্ট্রেশন ক্লাস ছিল, আপনারা সবাই জানেন। তা সেখানে যদি আপনাদের যদি কোনো ইন্ডিভিজুয়াল বা গ্রুপ কোনো কোয়ারিজ থাকে সেটা আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা আমার সঙ্গে বলতে পারেন। আমি আমার যতটুকু নলেজ আছে একাডেমির পক্ষ থেকে আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ। আপনাদের কোনো রকম ডাউট থাকলে বা কোনো রকম কোয়ারিজ থাকলে, যদি এখন এই মুহূর্তে কোনো কোয়ারিজ থাকে সেই কোয়ারিজগুলি আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি আমাদের নেক্সট কোনো সময় যদি কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে আমাদের তো নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে, তা সেই নাম্বার আপনারা কল করতে পারেন। আমাদের কল করলে আমাদের আছেন আমাদের কিছু কলের অ্যাটেন্ডেন্ট, সেই অ্যাটেন্ডেন্টরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের যাবতীয় সুবিধা অসুবিধাগুলি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপাতত যদি এই ক্লাসের মাঝে যদি কারো কোনো কোয়ারি থাকে সেই কোয়ারিটিকে প্লিজ আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আপনারা জানেন যে আমাদের এই ক্লাসটি ছিল সন্ধ্যা 8টা থেকে 9:30 পর্যন্ত। তা আমাদের কাছে মাত্র 4 মিনিট সময় আছে। সেই 4 মিনিটের মধ্যে যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আপনারা শেয়ার করুন। আপনারা মেসেজ বক্সে লিখতে পারেন, আনমিউট করে কথা বলতে পারেন, সেটা আপনাদের মতামত, আপনাদের সেটা পছন্দ মতো আপনারা কিন্তু করতে পারেন। আর যদি আপনার ক্লাস কারো কোনো মতামত জানানোর কিছু থাকে অবশ্যই আমাদের প্রস্তুতি গ্রুপের সঙ্গে জয়েন করুন, প্রস্তুতি গ্রুপের সঙ্গে কথা বলুন, তারা আপনাদেরকে হেল্প করবে থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু কল, যে কোনোভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, তনুশ্রী চৌধুরী আপনি একটি কোশ্চেন করেছেন যে স্যার অফলাইন ক্লাসগুলো কি উইকেন্ডে হয়? হ্যাঁ, অবশ্যই আমাদের অফলাইন ক্লাসগুলি নর্মালি স্যাটারডে সানডে হয়। আমরা ছুটির দিন চেষ্টা করি, কারণ ছুটির দিন হলে আপনাদেরও সুবিধা যদি আমাদের কলকাতায় কেউ ভিজিট করতে চান আমাদের অফিসে। আর এবং অফলাইন ক্লাসগুলি নর্মালি সেখানে স্পেশালাইজ ক্লাসগুলি আমাদের রাখার প্ল্যান করা হয়েছে, যে স্পেশাল ক্লাসগুলি আমাদের অফলাইনে থাকবে এবং সেই স্পেশাল ক্লাসগুলিকে আপনারা ভিজিট করতে পারেন। এবং স্যাটারডে সানডেই হবে, সেখানে যারা ভিজিট করতে পারবেন না তারা অনলাইনে থাকতেও পারেন, হাইব্রিড মোডে তারা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তিস্তা ঘোষ আপনি কোশ্চেন করছেন নেট এক্সাম কি গ্র্যাজুয়েশন কমপ্লিটে দিতে পারা যায়? না, আমাদের জিওগ্রাফির যে নেট সেটি গ্র্যাজুয়েশন কমপ্লিটে এখন দিতে পারা যাবে না। সেটিকে মাস্টার ডিগ্রিতে আপনাকে এনরোল করতেই হবে। মাস্টার ডিগ্রিতে আপনি অ্যাটলিস্ট আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, একটা সেমিস্টার পরীক্ষা হয়ে গেলে অবশ্যই আপনি দিতে পারবেন। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের পর অবশ্যই দিতে পারা যায়। ফার্স্ট ইয়ারও হতে হবে না, জাস্ট আপনি এখন মাস্টার ডিগ্রি যদি করে থাকেন বা করছেন বা করবেন বলে প্ল্যান করে থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখন তো সেমিস্টার বেসড আমাদের এক্সাম হয়, তাই একটা সেমিস্টার দিলেই আপনি এলিজিবল।
একটা সেমিস্টার এক্সাম হলেই আপনি এলিজিবল হয়ে গেলেন, কারণ আপনার কাছে ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে। একটা সেমিস্টার এক্সাম যখনই হয়ে যাবে আপনার ফার্স্ট সেমিস্টার মাস্টার ডিগ্রি, তখনই আপনি নেট পরীক্ষা দিতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখা দরকার যে নেট পরীক্ষা আপনি দিলেন, আপনি জেআরএফ পেলেন বা যে কিছু জেআরএফ পেয়ে গেলেন হয়তো, সেখানে জেআরএফের যে পার মান্থ যে টাকাটি পাওয়া যায় রিসার্চ করার জন্য, সেটি কিন্তু পেতে গেলে কিন্তু আপনাকে কিন্তু 2 বছরের মধ্যে কিন্তু আপনাকে মাস্টার ডিগ্রিটি কমপ্লিট করতে হবে। মানে আপনি ধরুন শুরু করলেন যে এই বছরেই, এখন হয়তো আপনার মাস্টার ডিগ্রি চলছে আমি ধরে নিলাম, তা সেক্ষেত্রে আপনি 2023 সালে মাস্টার ডিগ্রি করতে মানে এনরোল করেছেন, এবং এনরোল করার পর দেখা গেল যে 2024-এর মধ্যে আপনি জেআরএফ কোয়ালিফাই করে গেলেন, তাহলে কিন্তু 2026 সালের মধ্যে আপনাকে কিন্তু কোথাও না কোথাও রিসার্চে কিন্তু এনগেজ হতে হবে, রিসার্চে আপনাকে ঢুকতে হবে, না হলে কিন্তু আপনি কিন্তু ফেলোশিপটা পাবেন না, আপনার জেআরএফটি ক্যান্সেল হয়ে যাবে, তখন আবার আপনাকে পরীক্ষা দিতে হবে। আমাদের আরও কিছু ইনফরমেশন যদি আপনাদের থাকে নেওয়ার থাকে, সেটি আমাদের প্রস্তুতি একাডেমির ইউটিউব পেজ আছে, প্রস্তুতি একাডেমির ফেসবুক পেজ আছে, সেখান থেকে আপনারা অন্যান্য ডেমো ক্লাসগুলি যেগুলি আপনি অ্যাটেন্ড করতে পারেননি সেগুলি আপনি অ্যাটেন্ড করতে পারেন। এবং বলে রাখা দরকার যে আমাদের আগামীকাল এবং পরশু মোটামুটি 2 দিন আমাদের কিন্তু ফার্স্ট পেপার জেনারেল পেপারে কিন্তু আমাদের ডেমো ক্লাস আছে, সেটা ফ্রিলি অ্যাক্সেসিবল, ফ্রিলি অ্যাভেলেবেল রয়েছে সেটা। সেই ক্লাসগুলি একই টাইমে মোটামুটি আমাদের ক্লাসগুলি হবে, এবং আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থেকে থাকেন তাহলে সেখানে ইনফরমেশন শেয়ার করা হয়েছে অলরেডি, এবং ইনফরমেশন আবারও শেয়ার করা হবে, আজ রাত্রি এবং কাল সকালেও শেয়ার করা হবে। আপনারা কিন্তু কাল এবং পরশু আপনারা ফ্রি ডেমো ক্লাসগুলি কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারেন। কালকে আমাদের আইসিটি নিয়ে আমাদের ডেমো ক্লাস আছে, মানে আমাদের সেটি ফার্স্ট পেপারে জেনারেল পেপারের ডেমো ক্লাস, সেই ক্লাসটিকে আমরা অ্যাটেন্ড করতে পারেন ফ্রিলি। আমাদের টাইম অনেকটি হয়ে গেল, আমাদের 9:30 পর্যন্ত আমাদের একটা শিডিউল টাইম ছিল, সেই টাইম থেকে আমরা ক্রস করে গেছি। যদি আপনাদের এরপরে কোনো কোয়ারি থাকে আমি একটু শেয়ার করছি। আমাদের অবশ্যই তনুশ্রী চৌধুরী, আপনি একটা কাজ করুন, আমি শেয়ার করছি আমাদের হোয়াটসঅ্যাপের ডিটেলসটা। তা সেই ডিটেলসে আপনারা মোটামুটি হোয়াটসঅ্যাপের চ্যাট গ্রুপে যদি সেখানে চলে যান, সেই চ্যাট গ্রুপে আপনারা দেখতে পাবেন যে কোন সময় আমাদের ডেমো ক্লাসগুলো দেওয়া হচ্ছে, এবং সেই ডেমো ক্লাসের সেখানে আপনি লিঙ্কে পৌঁছে যেতে পারবেন। আমি একটু লিঙ্কটা এখানে শেয়ার করে দিচ্ছি, 1 মিনিট। আমি লিঙ্কটা শেয়ার করছি, সেই লিঙ্কটিকে আপনারা ফলো করতে পারেন। সেই লিঙ্কে আপনারা যদি চলে যান, সেই লিঙ্কে আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে।
এটি আমাদের লিঙ্ক, এই লিঙ্কটি থেকে এটি আমাদের লিঙ্ক দেওয়া হয়েছে। লিঙ্কটি থেকে আপনারা ডিরেক্ট ক্লিক করে হোয়াটসঅ্যাপে চ্যাট গ্রুপে ঢুকতে পারেন, সেখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। আর মান্থলি ফিজ বা যাবতীয় দেওয়া আছে সেটা আমি একটু স্ক্রিন শেয়ার করছি জিওগ্রাফির জন্য। আপনারা আশা করি সবাই জিওগ্রাফিরই স্টুডেন্ট এবং বা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন, তা আমি একটু শেয়ার করে দিচ্ছি। আর সেখানে আপনারা আপাতত দেখে নিতে পারবেন। যদি এর পরেও কোনো এক্সট্রা ইনফরমেশন দরকার হয়, সেই ইনফরমেশনের জন্য আপনারা এখানে যে কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট পার্সনকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট পার্সনের নাম্বারগুলো প্রয়োজনে আমি শেয়ার করে দিচ্ছি, আপনাদের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন। আমাদের এবারের ফিজ যেটাই আমাদের প্রস্তুতি একাডেমি করেছে সেটি হচ্ছে যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটি পেপার একসঙ্গে পড়লে 5,500 টাকা, এবং শুধুমাত্র একটি পেপার পড়লে ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার পড়লে মনে হয় যত সম্ভব 3,000 টাকা। এটা আপনারা একটু কথা বলে নেবেন। এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারটি আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। নাম্বারটি আপনারা নোট করে নিতে পারেন। এই নাম্বারে আপনারা গেলে এই নাম্বার থেকে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। হ্যাঁ, নাম্বারটি আমি দিয়ে দিয়েছি 7450915349। এই নাম্বারে গেলে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা যাবতীয় ইনফরমেশন, আমি যেটুকু বললাম এর বাইরেও কোনো ইনফরমেশন দরকার হলে এনি টাইম আপনারা কল করে জেনে নিতে পারেন। আজকের ডেমো ক্লাসটি এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আপনারা এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সের যে আমি ইউআরএলটা দিয়েছি সেটিকে আপনারা ক্লিক করে ডিরেক্টলি আপনারা পৌঁছে যেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে। সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন, এবং নাম্বারটা আপনারা নোট করে নিন। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে পেয়েও যাবেন আপনারা। সেখানে এনাকে কন্ট্যাক্ট করে আপনারা যাবতীয় ইনফরমেশন সেখান থেকে অ্যাভেল করতে পারেন। শুভরাত্রি। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে এই নাম্বারে কল করবেন, কল করে আপনারা ইনফর্ম করতে পারেন। আপনারা যাবতীয় ইনফরমেশন দরকার এখান থেকে পেয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আপনাদের মতামত আপনারা আমাদের নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জানাবেন।